গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। সবাই ভালো আছো তো? আমার অডিও ভিডিও সব ক্লিয়ার নাকি একবার বলো তো। অডিও ভিডিও ঠিকঠাক? তাহলে আজকের একটা ম্যারাথন সেশন আমরা শুরু করতে চলেছি। ম্যারাথন সেশন। আচ্ছা, ম্যারাথন সেশন শুরু করার আগে আমি বলে দিই, আমি তোমাদের সৌরশেখর স্যার। আজ থেকে এই চ্যানেলে নতুন ক্লাস নেব। মূলত হিস্ট্রি, জিওগ্রাফি এবং জিকে পার্টটা আমি কভার করব। আপকামিং যে এক্সামগুলো আসছে, সেই এক্সামগুলো যেগুলো আছে পিএসসি কন্ডাক্ট করছে ক্লার্কশিপ, আর তার আগে যে এটা আগের বারে অর্থাৎ আগের সপ্তাহে যেটা শনি এবং রবিবার আসছে, 16 এবং 17 তারিখ ফুড এসআই এক্সাম। আচ্ছা, ফুড এসআই এক্সামে আমরা একটু তার আগে একটু ক্লিয়ার করে নিই। টোটাল 3-3 6টা শিফটে পরীক্ষা হবে। দেখো, একটা কথা একটু তোমাদের বলে রাখি। এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন, সিজিএল, সিএইচএসএল, এমটিএস যে কন্ডাক্ট করে, এই তাতে কিন্তু নর্মালাইজেশন ব্যাপারটা আছে। অর্থাৎ একটা মিডিয়াম সেটকে ধরে লো এবং হাই এই ব্যাপারে করা হয় বা এই বিশেষে করা হয়। এইবার একটা তোমাদের যে কথাটা আমি একটু বলি, পিএসসি কিন্তু কোনোরূপ কোথাও সেরকম বলেনি যে নর্মালাইজেশন ব্যাপারটা আছে। তো কারো শিফটে টাফ কোশ্চেন হলো, কারো শিফটে মডারেট কোশ্চেন হলো, কারো শিফটে ইজি কোশ্চেন হলো, তো কি করবে সেটা পিএসসি জানে। এবার সেই জন্য WBCS 2023 যারা দিয়েছে তারা ভালো করেই জানে যে পিএসসি কোশ্চেন প্যাটার্ন কিভাবে চেঞ্জ করছে। অর্থাৎ ডেপথে না পড়লে সেন্টেন্স বা কোনো যে সাবজেক্ট, সেই সাবজেক্টের ডেপথে না ঢুকলে কিন্তু সেই সাবজেক্টের কোয়েশ্চেনগুলো আনসার দেওয়া কোনোরূপ পসিবল হবে না। ওকে, এই হচ্ছে মেন ফ্যাক্ট। তো সেই জন্য আমাদের প্রত্যেকটা জিনিস ভালো করে জানতে হবে এবং কতটা যতটা অবধি পড়া যায় জানতে হবে। আমরা আজকে ম্যারাথন ক্লাস শুরু করব। তার আগে আমাদের ফুড এসআই সম্পর্কে যে জিনিসগুলো সেগুলো একটু আমি টাচ করে চলে যাব, সেগুলো জেনে নিতে হবে। আচ্ছা, ফুড এসআই এর ক্ষেত্রে দেখে নিতে হবে যে আমাদের 2019 সালের যে কিরকম কি বুকস অথার বা কি সব এসেছে সেগুলো আমাকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু দেখে নিতে হবে। যে কিভাবে এসেছে কিভাবে আসেনি সেটা আমাকে কিন্তু যে দেখে নিতে হবে। ওকে। আচ্ছা, ফুটেজের ক্ষেত্রে আমরা ভালো করেই জানি যে ডব্লিউবিপিএসসি কি বলেছে, 480টা টোটাল সিট কিন্তু ডব্লিউবিপিএসসি ওরা মেনশন করে দিয়েছে, 480টা। আর পরীক্ষা কোথায় কোথায় হবে? পরীক্ষা হচ্ছে অ্যারিথমেটিক পার্ট, যেটা ওরা বলেছে অ্যারিথমেটিক, সেই পরীক্ষাটা বলেছে 50 মার্কস হবে। আর জিকে যে পার্টটা সেই পার্টটা হবে 50 মার্ক। আর ইন্টারভিউ যে পার্টটা সেই পার্টটা হবে 20 মার্কস। তাহলে টোটাল রিটেন পার্ট অর্থাৎ এমসিকিউ বেসড যেটা 100, আর আমাদের ভাইভা ইন্টারভিউ যেটা সেটা 20। তো সিট এবারে পরীক্ষা দিচ্ছে তাহলে কত? এবারে পরীক্ষা দিচ্ছে 16 লাখ। ওকে, তাহলে আমাদের কিন্তু মনে রাখতে হবে যে এর মধ্যে 480টা সিট, 3-3 6টা শিফট, কিভাবে পড়লে আমাদেরকে 480 জনের মধ্যে একজন হতে হবে সেটা কিন্তু আমাদেরকে স্ট্র্যাটেজিটা ঠিক করে নিতে হবে। ওকে। আচ্ছা, এর আগে আমি একটু বলি আগের বছর ফুড এসআই 2019-এ কোথা থেকে কিভাবে কোয়েশ্চেন এসেছে সেটা আমাদের জানতে হবে। এই যে টোটাল যে স্ট্যাটিক জিকে অর্থাৎ জিকে পোর্শনটা আমরা যে 50 নাম্বার যেটা বললাম, তার মধ্যে ওরা স্ট্যাটিক জিকে আছে আর সাবজেক্টের কোয়েশ্চেন আছে। ওকে। স্ট্যাটিক জিকের মধ্যে বুকস এন্ড অথার্স, অ্যাওয়ার্ডস, ডান্স, লার্জেস্ট ওল্ডেস্ট, স্পোর্টস, আর্ট অ্যান্ড কালচার, তাহলে টোটাল জিকে এসছে 13। আর সাবজেক্টের কোশ্চেনের মধ্যে দেখতে হচ্ছে কম্পিউটার, জিওগ্রাফি, পলিটি, এইসব নিয়ে টোটাল এসে 37। তাহলে 37 আর 13 কত হচ্ছে 50। এইবার দেখতে হবে কোন জনার থেকে কি কি কোশ্চেন আসছে। তো সব জনারকেই ওরা কিন্তু পুরো সব জায়গাটাকে কভার করেছে খুব ভালোভাবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মিক্সড সব কভার করে। তাহলে আমাদের মেন ফান্ডাটা কি? মেন ফান্ডা হচ্ছে আমাদের কিন্তু খুব ভালো করে ডেপথ পড়তে হবে। তো আমাদের যে আজকের যে সেশনটা, যে ম্যারাথন সেশন, শুরু করা যাক। আমি অনেক কোয়েশ্চেন নিয়ে এসেছি, তো সবাই আনসার করবে। আনসার কতটা কি পাচ্ছ, অ্যাকিউরেসি কতটা, সেটা কিন্তু মনে রাখতে হবে। আর ফুড এসআইয়ের এক্সামটা কত সময়ের এক্সাম? 1.5 আওয়ার্সের এক্সাম। সবাই অলরেডি অ্যাডমিট কার্ড তোমাদের ডাউনলোডেড হয়ে গেছে, পিএসসি তার ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। তো সবার জন্য বেস্ট অফ লাক। তো আজকে আমি
আমার যে ম্যারাথন সেশন সেটা আমি শুরু করছি। তো আসি আমাদের ফার্স্ট কোশ্চেন। আজকে আমাদের ম্যারাথন সেশনটা হিস্ট্রি, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকের কিছু পার্ট এবং কিছু কনস্টিটিউশন নিয়ে আমরা এই আজকের কিছু এই জিনিসটা কনসিস্ট করেছি। পরের দিন আরো আমরা এরকম ভাবে পড়বো। মোটামুটি ফুড এসআই এর আগে মিনিমাম 500 থেকে 1000টা কোয়েশ্চেন আমরা করে নেব। তো আজকে আসি ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন কি? ফার্স্ট কোশ্চেন হচ্ছে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন। তাহলে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন কে? অপশন এ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, অপশন বি দয়ারাম সাহানি, অপশন সি বিবি লাল, অপশন ডি জন মার্শাল। তাহলে উত্তর দাও তোমরা, দেখি কে কতটা পারো, তারপরে আমি দেখছি উত্তর দিচ্ছি। তাহলে হরপ্পা সভ্যতা আবিষ্কার করে কে? হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিল, সঠিক উত্তর, দয়ারাম সাহানি। ওকে, হরপ্পা সভ্যতার আবিষ্কর্তাকে দয়ারাম সাহানি। কত সাল? 1921 সাল। ওকে, তাহলে কোন নদীর তীরে? না, রাভি নদীর তীরে। তাহলে দেখো, একটা করে কোয়েশ্চেন করছি, তার আনুষঙ্গিক সব কিন্তু যে জিনিসগুলো আমরা একটু জেনে নিচ্ছি। তাহলে হরপ্পা সভ্যতার আবিষ্কর্তার নামটা কি? হরপ্পা সভ্যতার আবিষ্কর্তার নাম হচ্ছে দয়ারাম সাহানি, 1921, রাভি নদীর তীরে। তাহলে এই যে আরেকটা যে নামগুলো আছে একটু দেখে নিই। যে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কি করেছিল? রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বলতে পারবে কেউ? মহেঞ্জোদাড়ো, মহেঞ্জোদাড়ো যে সভ্যতা বা মহেঞ্জোদাড়ো, সেই মহেঞ্জোদাড়ো সভ্যতা আবিষ্কার করেছিলেন কে? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কত সাল? 1922 সাল। তাহলে হরপ্পা সভ্যতা বললে কি হবে? হরপ্পা সভ্যতা বললে 1921, কোথায়? না, রাভি নদীর তীরে। আর রাখাল দাস ব্যানার্জি 1922 সালে কি তৈরি করেছিল? না, মহেঞ্জোদাড়ো সভ্যতা। কত সাল? না, 1922 সাল। ওকে, ঠিক আছে, চলো এবার আমরা আসি পরের কোশ্চেন। তোমরা কিন্তু সব লিখে নেবে। আচ্ছা, আর যে দুটো আছে সেটা একটু বলে দিই। এই যে বিবি লাল, এই বিবি লাল কি করেছিলেন? এই বিবি লাল করেছিলেন কালীবঙ্গান বলে একটা আছে না, কালীবঙ্গান বলে একটা শহর আছে, কালীবঙ্গান ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, অর্থাৎ সিন্ধু সভ্যতার মধ্যে যে একটা খুব ভাইটাল একটা যে শহর আছে কালীবঙ্গান, সেই কালীবঙ্গানটা তাহলে কে আবিষ্কার করেছিল? কালীবঙ্গান, সেটা হচ্ছে বিবি লাল। ওকে, তাহলে কালীবঙ্গান আবিষ্কার করেছিল বিবি লাল, এটা আমাদেরকে একটু জেনে নিতে হবে। আর জন মার্শাল কি? সিন্ধু সভ্যতার নামকরণ করেছিলেন কে? সিন্ধু সভ্যতার নামকরণ করেছিলেন জন মার্শাল। ওকে, কত সাল? না, 1924 সাল। তাহলে 1924 সাল সিন্ধু সভ্যতার নামকরণ কে করেছিলেন? না, জন মার্শাল। তাহলে দেখো, একটা করে প্রশ্ন পাচ্ছি, একটা করে প্রশ্নের কতগুলো করে উত্তর হচ্ছে বা কতগুলো করে আনুষঙ্গিক সেই রিলেটেড যা পাচ্ছি সেটা কিন্তু আমাদেরকে ভালো করে দেখে নিতে হবে। ওকে, তাহলে একটা করে প্রশ্ন এবং তার খুব সুন্দরভাবে তার যে আনুষঙ্গিক যে অপশনস গুলো বা কি কি আছে সেটা কিন্তু জেনে নিতে হবে। তাহলে প্রথম কোশ্চেন ডান। ওকে, এইবার আসি পরেরটা। আচ্ছা, এটা হচ্ছে সিন্ধু সভ্যতার মধ্যে হরপ্পা শহর। ওকে, হরপ্পা শহর। আচ্ছা, চলো, হরপ্পা একটা শহর। ওকে, সিন্ধু সভ্যতার অন্তর্গত। ওকে, এইবার আসি সিন্ধু সভ্যতা। এই সিন্ধু সভ্যতা কিন্তু খুব একটা ভাইটাল পার্ট ডব্লিউবিপিএসসি, অর্থাৎ আমাদের যে ডব্লিউবিপিএসসি যে যে সকল পরীক্ষাগুলো হয়, একটা না একটা কোশ্চেন, মানে মিনিমাম একটা কোশ্চেন তোমরা কিন্তু সিন্ধু সভ্যতা থেকে পাবে। ওকে, এবার আসি পরের কোশ্চেন। সিন্ধু সভ্যতার পশ্চিম দিকের কেন্দ্রটির নাম কি? ওকে, সিন্ধু সভ্যতার পশ্চিম দিকের কেন্দ্রের নাম। আচ্ছা, অপশনস গুলো আমরা দেখে নিই। মান্ডা, দাইমাবাদ, আলমগীরপুর, সুতকাজান্দর। তাড়াতাড়ি ঝটপট করে অ্যান্সার করো, ঝটপট করে অ্যান্সার করো, আজকের সেশনটা খুব গুরুত্বপূর্ণ সেশন হতে চলেছে। তাড়াতাড়ি ঝটপট করে অ্যান্সার করো। অ্যান্সার দেখছি। ওকে, তাহলে উত্তর কি হবে? উত্তর হবে সুত কাজান্দর। ওকে, তাহলে কি উত্তর দেখলাম আমরা? সিন্ধু সভ্যতার পশ্চিম দিকের কেন্দ্রটির নাম কি? সিন্ধু সভ্যতার
পশ্চিম দিকের কেন্দ্রটির নাম হচ্ছে সুতকাজান্দুর। ওকে, আচ্ছা, এইবার বলি একটা করে কোয়েশ্চেন, তার অপশনস গুলো যতটা জানা যায় আমরা জানবো। কিভাবে জানবো? আচ্ছা, মান্ডা কোথায় অবস্থিত? মান্ডা হচ্ছে জম্মু কাশ্মীর। ওকে, জম্মু কাশ্মীরের কোথায় অবস্থিত? মান্ডা। এটা কোন দিকের কেন্দ্রবিন্দু? সিন্ধু সভ্যতার নর্থ অর্থাৎ উত্তর দিকের কেন্দ্রবিন্দুটির নাম হচ্ছে মান্ডা। আচ্ছা, দাইমাবাদ। দাইমাবাদটা কোথায় অবস্থিত? মহারাষ্ট্র। MH শর্ট ফর্মে লিখে দিচ্ছি। এটা কোন দিক? এটা চোখ বন্ধ করে অ্যান্সার করে দেবে, দক্ষিণ দিক। ওকে, তাহলে দক্ষিণ দিকে কি অবস্থিত? দক্ষিণতম কেন্দ্রের নাম হচ্ছে দাইমাবাদ, মহারাষ্ট্রে অবস্থিত। আচ্ছা, এবার কি? আলমগীরপুর। আলমগীরপুর কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ। এটা কোন দিক? এটা হচ্ছে পূর্বতম। অর্থাৎ আমরা কিন্তু এখান থেকে হরপ্পা সভ্যতার পশ্চিম অর্থাৎ ওয়েস্টার্ন, ইস্টার্ন, নর্দার্ন এবং সাউদার্ন চারটে যে আমরা কেন্দ্রবিন্দু, সেই চারটে আমরা কেন্দ্রবিন্দুর কিন্তু আমরা ভালো মতো ভাবে জেনে গেলাম। যে ওয়েস্টে কি আছে? সুতকাজান্দর। নর্থে কি আছে? উত্তরপ্রদেশের উত্তরে অর্থাৎ জম্মু কাশ্মীরের মান্ডা। আর আলমগীরপুরটা কোথায়? না ইউপি, যেটা পূর্বতম বিন্দু। আর দাইমাবাদ কোথায়? যেটা হচ্ছে মহারাষ্ট্র। ওকে, আমরা দেখতে পেলাম। ঠিক আছে, তাহলে একটা করে কোয়েশ্চেন, তার আনুষঙ্গিক যে চারটে করে যে অপশন, সেই চারটে অপশন থেকে আরো 3-4টা করে অপশন আমরা পেয়ে যাচ্ছি। তাহলে সবগুলো কিন্তু তোমাদের সুন্দর করে পড়তে হবে। এই সুন্দর করে না পড়লে, ডেপথে না পড়লে, এই আপকামিং যে এক্সাম গুলো সেগুলো কিন্তু ক্র্যাক করা কোনো মতেই সম্ভব হবে না। তো পরের কোশ্চেন যাচ্ছি। পরের কোশ্চেন, চলো অ্যান্সার করো, পড়ে অ্যান্সার করো। সিন্ধু সভ্যতার কোন স্থানে উটের হাড়ের নিদর্শন পাওয়া গেছে? ক্যামেল বোন। সিন্ধু সভ্যতার কোন স্থানে অর্থাৎ কোন শহরটিতে ক্যামেল বোন অর্থাৎ উটের হাড়ের নিদর্শন পাওয়া গেছে? ঝটপট উত্তর করো, ঝটপট উত্তর করো। আজকে প্রচুর কোশ্চেন করব। চলো ঝটপট করে উত্তর করো। ঝটপট করে উত্তর করো। তাহলে উত্তর কি হলো? উত্তর হলো কালীবঙ্গান। ইয়েস, কালীবঙ্গান সঠিক উত্তর। কি? কালীবঙ্গান। তাহলে সিন্ধু সভ্যতার কোন স্থানে ওই উটের হাড়ের নিদর্শন পাওয়া গেছে? তাহলে উত্তর কি হলো? উত্তর হচ্ছে কালীবঙ্গান। ওকে, কালীবঙ্গান কোথায় অবস্থিত? কালীবঙ্গান রাজস্থানে অবস্থিত। কোথায়? না রাজস্থানে অবস্থিত। এবং কোন নদীর তীরে? ঘর নদীর তীরে। ওকে, তাহলে আনুষঙ্গিক আমরা জেনে যাচ্ছি যে সিন্ধু সভ্যতায় উটের হাড়ের নিদর্শন কোথায় পাওয়া গেছে। না অপশন কি? অপশন হচ্ছে কালীবঙ্গান। এবং এটা কোথায় অবস্থিত? রাজস্থানের ঘগ্গর নদী। একটু আগেই বললাম এটার আবিষ্কর্তা কে, বা এই শহরটি আবিষ্কার করেছেন কে? বিবি লাল। ওকে, বিবি লাল। তাহলে একটা করে অপশন পড়ছি, তার আনুষঙ্গিক যা যা পড়া যায়, যতটা পর্যন্ত পড়া যায় ততটা আমরা পড়বো। ওকে, চটপট করছি। তারপরের কোশ্চেন চলো। এই যে তারপরে এসছি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আজকে আমরা মোটামুটি ভাবে যতটা পার্ট আছে IHINM এর, সেই পার্টটা আমরা পুরো একদম কভার করে নেবো। পরে কোশ্চেন ঝটপট। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন শাসকের কাছ থেকে ফরমান লাভ করেছিল? ফরমান লাভ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন শাসকের কাছ থেকে ফরমান লাভ করেছিল? চলো ঝটপট আনসার দাও, ঝটপট। অপশন এ আকবর, অপশন বি জাহাঙ্গীর, অপশন সি ফারুক সিয়ার, অপশন সি শাহ আলম টু। চলো ঝটপট ঝটপট আনসার দাও, ঝটপট আনসার দাও। চলো, তাহলে উত্তর কি হলো? উত্তর হচ্ছে ফারুক সিয়ার। আমরা ভালো করেই জানি 1717 সাল ফারুক সিয়ারের ফরমান। ওকে, যেটাকে বলা হয় মাগনা কার্টা। ওকে, তাহলে কি বলা হয়? ফারুক সিয়ারের ফরমান কত সাল? না হচ্ছে 1717 সাল। ওকে, চলো পরের কোশ্চেন ঝটপট। আচ্ছা, নিম্নোক্ত কোন জায়গাটিতে বাংলায় ফরাসি, ফরাসি মানে ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসছে, যে ফ্রেঞ্চ কোম্পানি তারা কি করেছিল? তাদের ঘাঁটি তৈরি করেছিল। বাংলায় কোন জায়গায় ফরাসিরা তাদের ঘাঁটি তৈরি করেছিল? চলো ঝটপট আনসার দাও।
চলো ঝটপট আনসার দাও। অপশন এ শ্রীরামপুর, চন্দননগর, হাওড়া, চুঁচুড়া। তাহলে আনসার কি এসছে? আনসার হচ্ছে চন্দননগর। আমাদের বাংলায় কি করেছিল, আমাদের বাংলার যে চন্দননগর যে বলে যে একটা জায়গা আছে, সেই চন্দননগর জায়গাটায় কিন্তু ফরাসিরা তাদের কি করেছিল, ঘাঁটি তৈরি করেছিল। চলো পরে কোশ্চেন। রঙ্গিলা। খুব ভালো ভালো কোয়েশ্চেন আছে আজকের সেটে, একদম টিপিক্যাল ডব্লিউবিপিএসসি, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার থেকে আমি অনেকগুলো কোয়েশ্চেন তুলেছি, এবং ডব্লিউবিসিএস 2023 কোশ্চেন প্যাটার্ন দেখেই বুঝতে পারছো যে কিভাবে ডেপথে না পড়লে কিন্তু এই কাজ ফাজ করা, এই কোয়েশ্চেনের উত্তর দেওয়া কিন্তু সম্ভব নয়। তাহলে রঙ্গিলা নামে কোন সম্রাট পরিচিতি ছিলেন? ঝটপট আনসার দাও। বাহাদুর শাহ, মোহাম্মদ শাহ, শাহ আলম টু, আকবর শাহ। চলো, তাহলে উত্তর দেখতে পাচ্ছি আমরা কি আসছে, মোহাম্মদ শাহ। ইয়েস, মোহাম্মদ শাহ। রঙ্গিলা নামে মোহাম্মদ শাহ কি করেছিল, পরিচিত ছিল। আচ্ছা, এর সময়কালটা একটু দেখে নিই তাহলে। মোহাম্মদ শাহ পড়েছি যখন, একটু এর সময়কালটা একটু দেখে নিই। চলো, সময়কাল কি ছিল বলতে পারবে কেউ? সময়কাল 1719 থেকে 1700 কত, 48। ওকে, 1719, 1748। 1739 সাল, খুব ভাইটাল একটা সাল, বলতে পারবে কি? ময়ূর সিংহাসন নাদির শাহ নিয়ে পালালো। ময়ূর সিংহাসন, ময়ূর সিংহাসন চুরি করে নিয়ে পালা গেল কত সালে, 1739 সাল। ওকে, তাহলে রঙ্গিলা নামে পরিচিত কে ছিল, মোহাম্মদ শাহ। আচ্ছা, পরে কোশ্চেন, চলো ঝটপট। কোন সম্রাট রাজা রামমোহন রায়কে, এই যে রাজা নামে চিনি, এটা কিন্তু এর উপাধি, কোন সম্রাট দিয়েছিল? অপশন এ বাহাদুর শাহ, অপশন বি মোহাম্মদ শাহ, অপশন সি শাহ আলম টু, অপশন ডি আকবর শাহ টু। চলো, কোন সম্রাট রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিল? চলো বলে দাও, কারা কারা পারবে, ঝটপট বলো ঝটপট, অনেক কোয়েশ্চেন আছে আজকে। আচ্ছা, তাহলে উত্তর কি দেখতে পাচ্ছি, উত্তর উত্তর আকবর শাহ টু। আকবর শাহ টু হচ্ছে উত্তর, অর্থাৎ আকবর শাহ টু রাজা, অর্থাৎ রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিল। এবং উনি কিন্তু, রামমোহন রায় কিন্তু ফার্স্ট অফিসিয়াল অ্যাম্বাসেডার, ফার্স্ট অফিসিয়াল অ্যাম্বাসেডার কে, না রাজা রামমোহন রায়। ওকে, অর্থাৎ উনি, ওনাকেই কিন্তু অফিসিয়াল অ্যাম্বাসেডার হিসেবে কি তৈরি করেছিল, না পাঠিয়েছিল কোথায়, ইংল্যান্ডে পাঠিয়েছিল, ফার্স্ট অফিসিয়াল রাজা রামমোহন রায়। তাহলে কে এই টাইটেলটা দিয়েছিল, রাজা টাইটেল? আকবর শাহ টু। চলো চলো পরে কোশ্চেন, একদম এসে গেছে, একদম সব ভাইটাল ভাইটাল কোশ্চেন, একদম পিএসসির যে বিগত বছর থেকে তোলা কোশ্চেন গুলো আমি পাঠাচ্ছি। চলো, বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল, বক্সার, ব্যাটেল অফ বক্সার কত সালে হয়েছিল? 65, 1764, 57, 61। চলো, প্রত্যেকটা সাল ভাইটাল, শেষে একদম ডিসকাস করব বক্সারের যুদ্ধ। অপশন বলো, আনসার দাও সবাই। বক্সারের যুদ্ধ, আনসার দাও, আনসার দাও। ঠিক আছে, চলো, তাহলে বক্সারের যুদ্ধ কত, 1764। বক্সারের যুদ্ধ 1764 সাল। ওকে, 65-তে কি হলো? 65-তে দেওয়ানি লাভ করলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, দেওয়ানি লাভ করলো কোথাকার, বাংলা, বিহার এবং উড়িষ্যা। ওকে, 1757, 23শে জুন কি পেলাম, 23শে জুন পলাশির যুদ্ধ, ব্যাটেল অফ পলাশি কোথায় হয়েছিল? বা এই ব্যাটেল অফ পলাশি, পলাশির স্থানটা কোথায়? আমাদের ওয়েস্ট বেঙ্গলের নদিয়া, নদিয়া ডিস্ট্রিক্ট, ডব্লিউবি এর পলাশি। কার সঙ্গে হয়েছিল? সিরাজ ভার্সেস, কার সঙ্গে? সিরাজ এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ওকে, 1761 কি হয়েছিল? থার্ড ব্যাটেল অফ পানিপথ, অর্থাৎ পানিপথের তৃতীয় যুদ্ধ। ওকে, তাহলে প্রত্যেকটা কিন্তু একটা কোয়েশ্চেন পড়লাম যে বক্সারের যুদ্ধ কবে হয়েছিল, 1764, আর বাদ বাকি তিনখানা অপশন থেকে
ছখানা আরো ইনফরমেশন যোগ করে দিলাম। আমার এই ভিডিওটা আমি আরো বারবার করে বলছি, ভিডিওটা কিন্তু দেখবে ভালো করে। ওকে, কোথাও বুঝতে না পারলে কমেন্ট করবে, আমাদের টিম অ্যান্সার দিয়ে দেবে। চলো পরে কোশ্চেন। জ্যাকেল অফ ক্লাইভ কাকে বলা হয়? জ্যাকেল অফ ক্লাইভ কাকে বলা হতো? চলো আনসার দাও। মীর কাসিম, মীর জাফর, হেক্টর মুনরো, লর্ড ক্লাইভ কাকে বলা হতো? চলো, জ্যাকেল অফ ক্লাইভ কাকে বলা হতো? আনসার দাও। আনসার আসছে দেখছি, বাহ, খুব গুড গুড, ভালোভাবে পড়াশোনা করছো তোমরা। আনসার আনসার আনসার, চলো। আনসার কি তাহলে? মীর জাফর। ওকে। কোন যুদ্ধের সময়? পলাশির যুদ্ধ, একটু আগেই বললাম, 1757, 23শে জুন। ওকে, 1757 পলাশির যুদ্ধ। মীর জাফরকে কি বলা হয়েছিল? জ্যাকেল অফ ক্লাইভ। চলো পরের কোশ্চেন। শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কবে হয়েছিল? শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কবে হয়েছিল? শ্রীরঙ্গপত্তনমের সন্ধি, দেখো সন্ধিগুলো কিন্তু মাস্ট ভাইটাল। এই যে মারাঠা, তারপরে মহীশূর, তারপরে আমাদের পাঞ্জাব, তারপরে আফগান, এগুলোর যে ভাইটাল ভাইটাল যে সন্ধিগুলো আছে, প্রত্যেক বছর কোনো না কোনো পরীক্ষায় ডব্লিউবিপিএসসি তুলে দেয়, একদম প্রিভিয়াস ইয়ার সেট থেকে তোলা। তাহলে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কবে হয়েছিল? শ্রীরঙ্গপত্তনমের সন্ধি হয়েছিল 1792 সাল। শ্রীরঙ্গপত্তনমের সন্ধি 1792 সাল। ওকে। কার সঙ্গে কার হয়েছিল? টিপু সুলতান। টিপু সুলতান এবং আর কার সঙ্গে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ব্রিটিশ কোম্পানি। তাহলে টিপু সুলতান এবং ব্রিটিশ কোম্পানি। ওকে। আচ্ছা, 1792, এটা কি ছিল? থার্ড অ্যাংলো মাইসোর, তাই তো? অর্থাৎ তৃতীয় অ্যাংলো মহীশূর, থার্ড অ্যাংলো মাইসোর, 1792। টিপু সুলতান এবং কার? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। থার্ড অ্যাংলো মাইসোর, ইয়েস। ওকে, পরের কোশ্চেন, পরের কোশ্চেন একদম। চলো চলো চলো, পরের কোশ্চেন চলো। ইয়েস, ঋগ্বেদ। এবার আসছি বেদ। ঋগ্বেদ কয়টি মণ্ডলে বিভক্ত ছিল? খুব ভাইটাল একটা কোশ্চেন, এখান থেকে প্রচুর কোশ্চেন ঋগ্বেদ থেকে তোলে। ঋগ্বেদ কয়টি মণ্ডলে বিভক্ত ছিল? 11, 10, 9, 8? কটা মণ্ডলে ঋগ্বেদ বিভক্ত ছিল? চলো করো, কটা মণ্ডলে বিভক্ত ছিল? চলো অপশন, তাহলে উত্তর কি দাঁড়ালো? উত্তর দাঁড়ালো কি? 10টি। 10টি উত্তর হবে। ওকে, উত্তর কি দাঁড়ালো? 10টি। ঋগ্বেদ তাহলে কটা মণ্ডল? 10টি, যার মধ্যে 2 আর 7 কি? পুরনো, ওল্ডেস্ট। আর 1 আর 10 নতুন। ওকে, সবগুলো একদম ধরে ধরে পড়তে হবে। আচ্ছা, 10তমটা কি তাহলে? 10এ হচ্ছে কি ছিল, বলতে পারবে? পুরুষ সূক্তা, যেটা গোত্রের কথা বলা ছিল, গোত্র। বলতে পারবে 10এটা? বর্ণ, বর্ণের কথা বলা ছিল, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4টি যে সমাজের বর্ণ আছে, সেই বর্ণের কথা 10 মণ্ডলে বলা আছে। সাথে কি বলতে পারবে? সাথে বলা আছে কি? সাথে বলা আছে 10 রাজার যুদ্ধ। সাথে কি বলা আছে? সাথে বলা আছে 10 রাজার যুদ্ধ। নয়ে কি বলা আছে? নয়ে বলা আছে সোমা, দেবী সোমা, অর্থাৎ গডেস সোমার কথা উল্লেখ করা আছে, তাই তো? তাহলে ঋগ্বেদ কয়টি মণ্ডল? ঋগ্বেদ টোটাল 10টি মণ্ডল। খুব ভালো করে ঋগ্বেদ পড়তে হবে। কটা মণ্ডল? 10টা মণ্ডল। আর হাইমস, অর্থাৎ কটা পার্টে বিভক্ত ছিল বলতো? 1028। 1028টা এর হাইমস ছিল, 1028। এগুলো খুব ভালো করে পড়বে। ঋক্, সাম, যজু, অথর্ব, এই 4টে বেদ। চলো পরের কোশ্চেন। এই যে খুব ভাইটাল একটা কোশ্চেন, আর্যদা। আর্যদের আদি বাসস্থান ছিল সুমেরু অঞ্চলে। এই কথাটি কে বলেছিলেন? পরবর্তীকালে এই ধারণাটি, এই কথাটি কে বলেছিলেন?
এই যে কিছু 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 ধারণা ছিল। সুমেরু অঞ্চল এই কথাটা কে বলেছিলেন? অপশান: বিবেকানন্দ, বালগঙ্গাধর তিলক, ম্যাক্স মুলার, দয়ানন্দ সরস্বতী। চলো উত্তর করো। আর্যদের আদি বাসস্থান ছিল সুমেরু অঞ্চল, এই কথাটি কে বলেছিলেন? চলো উত্তর করো। ডেপথে না পড়লে, বারবার বলছি, একটা কথা বলে রাখছি, ডেপথে পড়তে হবে। ডেপথে না পড়লে কিন্তু কোনোরূপ কোনো কোয়েশ্চেনের অ্যান্সার করা যাবে না। আর আমি কিন্তু এমন এমন কোয়েশ্চেন, এমন এমন অপশন চুজ করছি, একটা কোয়েশ্চেনের সঙ্গে আনুষঙ্গিক যে চারটে অপশন, সেই চারটে অপশন কিন্তু খুব ভাইটাল। একদম চারটে অপশন থেকেই কিন্তু আরো চারটে কোয়েশ্চেন এক্সট্রা হয়ে যাচ্ছে। চলো আনসার দাও, আনসার করো। চলো, আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল? সুমেরু অঞ্চল। এটা কে বলেছিল? এটা তাহলে কে বলেছিল? বাল গঙ্গাধর তিলক। ওকে, তাহলে আর্কটিক রিজিয়ান ইংলিশে বললে হয় আর্কটিক রিজিয়ান, অর্থাৎ আর্যদের আদি বাসস্থান বা বাসস্থান সুমেরু অঞ্চলে ছিল, এটা বলেছিল বাল গঙ্গাধর। আচ্ছা, আমি বলেছিলাম একটা কোয়েশ্চেনের চারটে অপশন, চারটে অপশনের সঙ্গে যে চারটে আলাদা আলাদা অপশন আছে তাতেও কিছু কিছু কোয়েশ্চেন আমি রেখেছি, যাতে একটা কোয়েশ্চেন পড়লে আরো চার পাঁচটা কোয়েশ্চেন জানা যায়। বিবেকানন্দ কি বলেছিল? বিবেকানন্দ বলেছিল ইন্ডিয়া বা ভারত, যে আর্যদের আদি বাসস্থান ভারতেই ছিল। ম্যাক্স মুলার কি বলেছিল? ম্যাক্স মুলার বলেছিল সেন্ট্রাল এশিয়া। কি বলেছিল? সেন্ট্রাল এশিয়া, ম্যাক্স মুলার। আর দয়ানন্দ সরস্বতী কি বলেছিল? দয়ানন্দ সরস্বতী বলেছিল তিবেত, মানে ওরা আদি বাসস্থান ছিল তিব্বতে। তাহলে দেখো, সুমেরু অঞ্চল বা আর্কটিক রিজিয়ন কে বললো? সুমেরু অঞ্চল বা আর্কটিক রিজিয়ন বললো আমাদের বালগঙ্গাধর তিলক। ভারত কে বললো? স্বামী বিবেকানন্দ। আচ্ছা, ম্যাক্স মুলার কে বললো? সেন্ট্রাল এশিয়া। যে আর দয়ানন্দ সরস্বতী কি বললো? তিবেত। তাহলে একটা কোশ্চেন চারখানা করে অপশন, আবার চারখানা অপশন থেকে আরো তার কোশ্চেন। তাহলে এইভাবেই পড়তে হবে। এই ভিডিওটা বা এই সেশনটা শেষ হলে দুবার আরো রিক্যাপ করবে, তাহলে কিন্তু কোশ্চেন গুলো মনে রাখবে। চলো পরের কোশ্চেন। এই যে বেশিরভাগ পুরাণ রচিত হয়েছিল কোন বংশের রাজত্বকালে? আমরা তো পুরাণ, ভাগবত এইসবের গল্প জানি। বেশিরভাগ পুরাণ রচিত হয়েছিল এ মৌর্য, বি গুপ্ত, সি নন্দ, ডি পাল। তাহলে মৌর্য, গুপ্ত, নন্দ, পাল। তাহলে বেশিরভাগ পুরাণ রচিত হয়েছিল কোন? বলো আনসার, বলো তাড়াতাড়ি, বলো আনসার, তাড়াতাড়ি আনসার, চলো 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 চলো, আনসার দাও। চলো, তাহলে বেশিরভাগ পুরাণ রচিত হয়েছিল কোন বংশের আমলে? উত্তর কি পেলাম? গুপ্ত বংশের আমলে। কেউ বলতে পারবে পুরাণের সংখ্যা কটা? কটা পুরাণ টোটাল? নাম্বার অফ পুরাণ কটা? 18টা। 18টা পুরাণ, তাহলে নাম্বার অফ পুরাণ কটা? 18টা। ওকে, ঠিক আছে। চলো পরে কোশ্চেন। চলো, এই যে প্রাচীনকালে রাভি নদীকে আর্যরা কি নামে ডাকতো? প্রাচীনকালে রাভি নদীকে আর্যরা কি নামে ডাকতো? চলো অপশান: বিপাশা, বিতস্তা, পারুসিনী, অসিকনি। চলো আনসার দাও, তাড়াতাড়ি আনসার দাও। রাভি নদীকে আর্যরা কি নামে ডাকতো? কি আনসার পাচ্ছি? চলো, তাহলে অপশন আমরা কি জানলাম? অপশন আমরা পেলাম পারুসিনী। রাভি নদীকে তাহলে কি নামে ডাকতো? আমরা পারুসিনী নামে ডাকতো। আচ্ছা, বিপাশা কার নাম? বিপাশা এখনকার যে বিয়াস, সেই বিয়াসের নাম বিপাশা। বিতস্তা, বিতস্তা কার নাম? বিতস্তা কিন্তু ঝিলাম। আর অসিকনি, অসিকনি কার নাম? চন্দ্রভাগা, বা যেটাকে আমরা চেনাব নামে চিনি। তাহলে কি দেখলাম? রাভি নদীকে কি নামে ডাকতাম? পারুসিনী। বিপাশা বিয়াস, বিতস্তা ঝিলাম, অসিকনি চন্দ্রভাগা বা চেনাব। আচ্ছা, এবার মনে রাখি। কিভাবে মনে রাখবে? চেনাব, চেনাব
অর্থাৎ ইংলিশে টার্মে। ভুলে যাওয়ার মানে যাতে তোমরা না ভুলে যাও, আমি তোমাদের কিছু কিছু হালকা একটু ডোজ দেবো, ডোজ চেন আপ। আর ইংলিশে কি লিখেছি? ওসি কোনি বা আশি কিমি। দেখো আমরা কি পড়ি প্রত্যেকটা এক্সামের জন্য? আমরা সিএ পড়ি, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স পড়ি। তাহলে চেনাব আর রসিকনি। আচ্ছা, রাভি, এটাকে কি আমি জানি আমরা? পারু সিনি। আচ্ছা, আমাদের ইন্ডিয়ান বোলারের নাম কি ছিল একটা বলতে পারবে? ইন্ডিয়ান বোলার আরপি সিং। তাহলে এই আরপি সিং, রাভি, পারু সিনি, ব্যাস এই দুটো যেন না গোলায়। এটা খুব আসে এবং খুব গুলিয়ে যায়, তাই এটা কিন্তু ভালো করে একদম দেখে নেবে তোমরা। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। এই যে এইটা একদম কেপিএসআই 2023 প্রিলিমসের কোশ্চেনটা একবার দেখে নেবে। কেপিএসআই ষোড়শ মহাজন পদের কোন পদটি দক্ষিণ ভারতে অবস্থিত ছিল? 16টা যে মহাজন পদ, কোন পদটি? ব্রিজি, মল্ল, অস্মক, কম্বোজ। বলো বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। ষোড়শ মহাজন পদ, খুব ভালো করে ষোড়শ মহাজন পদটা পড়বে, খুব ভালো করে, নাহলে কিন্তু খুব চাপ আছে। ষোড়শ মহাজন পদ কোথা থেকে পাওয়া গেছে, কোন দুটো রিপাবলিক, কোন দুটো ভারতের বাইরে, সব কিন্তু একদম সুন্দর করে পড়বে, নাহলে কিন্তু খুব চাপ। চলো, তাহলে কোন পদটি? উত্তর কি পেলাম? অসমক। অসমক। ওকে, এটাই একমাত্র দক্ষিণ ভারতে অবস্থিত। এটা কোথায়? দক্ষিণ ভারতের কোন জায়গায় অবস্থিত? এমএইচ। এমএইচ মানে মহারাষ্ট্র। ওকে, তাহলে ষোড়শ মহাজন পদ ভালো করে পড়বে। কাশী, কোশল, অঙ্গ, মগধ, বৃজি, মল্ল, কুরু, মৎস্য, গান্ধার, কম্বোজ, আরো অনেকগুলো আছে। অসমক আছে একমাত্র সাউথ ইন্ডিয়াতে। ওকে, যেমন মগধের মধ্যে কি কি ডাইনেস্টি ছিল? হরজাঙ্ক, তারপরে শৈশুনাক, তারপরে নন্দ ডাইনেস্টি। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে এই যে ষোড়শ মহাজন পদ, যেটা ষোড়শ মহাজন পদটা কিন্তু খুব ভাইটাল পদ, এবং ষোড়শ মহাজন পদটা কিন্তু তোমাদের খুব ভালো করে পড়তে হবে, একদম খুব ভালো করে পড়তে হবে। চলো পরের কোশ্চেন। একদম এই যে কুনিক, কুনিক কোন সম্রাটের উপাধি ছিল? কুনিক, কুনিক ছিল কোন সম্রাটের উপাধি? চলো, বিম্বিসার, বিন্দুসার, অজাতশত্রু, মহাপদ্মনন্দ। কুনিক, কুনিক কোন সম্রাটের উপাধি ছিল? আনসার দাও। চলো, তাহলে অ্যান্সার কি পেলাম? অ্যান্সার পেলাম অজাতশত্রু। তাহলে পেলাম আনসার, আনসার পেলাম হচ্ছে অজাতশত্রু। তাহলে কুনিক কোন সম্রাটের উপাধি ছিল? অজাতশত্রু। আচ্ছা, আমরা আরো একটা জিনিস দেখেছিলাম না, যে শ্রেণিক, শ্রেণিক কোন সম্রাটের ছিল? বলতে পারবে কেউ শ্রেণিক? চোখ বন্ধ করে বলে দেবে যে বিম্বিসার। তাহলে বিম্বিসারের শ্রেণিক, আর কুনিক হচ্ছে কার? কুনিক হচ্ছে অজাতশত্রু। আর এই অজাতশত্রুর সময় কিন্তু গৌতম বুদ্ধ এবং মহাবীর দুজনেই কিন্তু এরই রিজিয়ানে কি করেছিল? মারা গেছিল অজাতশত্রুর সময়। খুব ভালো কোশ্চেন। অজাতশত্রুর সময়ে গৌতম বুদ্ধ এবং মহাবীর দুজনেই কিন্তু কি হয়েছিল? দুজনেই মারা গেছিল। ওকে, এটা কিন্তু মনে রাখবে। আর শ্রেণিক তাহলে কার উপাধি? শ্রেণিক হচ্ছে বিম্বিসারের উপাধি। চলো পরের কোশ্চেন। প্রথম জৈন তীর্থঙ্করের নাম কি? প্রথম জৈন তীর্থঙ্করের নাম, আচ্ছা কেউ আমাকে বলতে পারবে টোটাল মোট কটা তীর্থঙ্কর ছিল? জৈন তীর্থঙ্কর মোট কটা তীর্থঙ্কর ছিল? একবার বলো তো, বলো কোন কটা জৈন তীর্থঙ্কর ছিল? চলো, তাহলে আমরা জৈন তীর্থঙ্করের সংখ্যা জানলাম কটা? 24টা। ওকে, কটা? 24টি। 24, 24। তার মধ্যে প্রথম কে ছিল? বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। প্রথম কে ছিল? প্রথম হচ্ছে ঋষভ। ঋষভ হচ্ছে কি ছিল? ঋষভ হচ্ছে ফার্স্ট। সেকেন্ড কে ছিল? সেকেন্ড, সেকেন্ড হচ্ছে অজিতনাথ। ওকে, কে ছিল সেকেন্ড? সেকেন্ড হচ্ছে অজিতনাথ। আর মল্লিনাথের সঙ্গে কি সম্পর্ক জৈন তীর্থঙ্করের? মল্লিনাথ হচ্ছে একমাত্র মেয়ে জৈন তীর্থঙ্কর, মেয়ে। আর পরেশনাথ, পরেশনাথ কত? পরেশনাথ বা পার্শ্বনাথ কত বলতে পারবে? 23তম তীর্থঙ্কর। 23তম তীর্থঙ্করের নাম কি? পরেশনাথ বা পার্শ্বনাথ। ওকে, হলো। এইবার আসি 24তম। তাহলে 24তম কে? 24তম কে? একদম মহাবীর। 24তম কে দেখলাম? মহাবীর। তাহলে প্রত্যেকটা জৈন তীর্থঙ্কর প্রথম, মেয়ে, 23তম, 24তম এগুলো কিন্তু খুব ভালোভাবে পড়বে, খুব ভালোভাবে। আসি পরের কোশ্চেন।
গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন নিম্নোক্ত কোন জায়গায়? কুশীনগর, কপিলাবস্তু, কুণ্ডগ্রাম, পাওয়াপুরী। চলো উত্তর দাও, উত্তর দাও। চারটে জায়গা কিন্তু, এই যে চারটে অপশন, এই চারটে অপশনই কিন্তু খুব ভাইটাল। কোনটা কি তোমরা যদি পারো একটু কমেন্ট করে দাও। তাহলে উত্তর কি আসছে বলো? উত্তর কি আসছে? কপিলাবস্তু। কপিলাবস্তুর কোন জায়গাটায়? কপিলাবস্তুটি লুম্বিনী। লুম্বিনী অ্যাট কপিলাবস্তু, বা অ্যাট লুম্বিনী কপিলাবস্তু। তাহলে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন কোথায়? কপিলাবস্তু নামক জায়গায়। আচ্ছা, বাদ বাকিগুলো একটু দেখে নিই। কুণ্ডগ্রাম। কুণ্ডগ্রামে কে জন্মগ্রহণ করেছিলেন? কুণ্ডগ্রামে জন্মগ্রহণ করেছিলেন মহাবীরা। মহাবীর জন্মগ্রহণ করেছিলেন। পাওয়াপুরী। পাওয়াপুরীতে কি হলো? মহাবীর মারা গেলেন। কুশীনগর। কুশীনগরে কি হলো? গৌতম বুদ্ধ মারা গেলেন। এবং গৌতম বুদ্ধের যে মারা যাওয়ার ঘটনাটাকে আমরা কি জানি? মহাপরিনির্বাণ। ওকে, তাহলে কি দেখলাম? গৌতম বুদ্ধ মারা গেল কোথায়? কুশীনগরে। এবং সেই কুশীনগরের ব্যাপারটা আমরা কি দেখলাম? গৌতম বুদ্ধ কুশীনগরে যে মারা গেলেন, সের যে ঘটনাটা, বা তার যে ঘটনাটা কি নামে পরিচিত? মহাপরিনির্বাণ। তাহলে দেখো, একটা করে কোয়েশ্চেন, চারটে করে অপশন, প্রত্যেকটা অপশনের কিন্তু এক একটা করে মিনিং আছে, এক একটা কোয়েশ্চেন জড়িয়ে আছে। চলো, তার মানে পরের কোশ্চেন, তৃতীয় বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল? এই যে বুদ্ধিস্ট কাউন্সিল গুলো, টোটাল যে চারখানা বুদ্ধিস্ট কাউন্সিলিং হয়েছিল, অর্থাৎ কাউন্সিল, তৃতীয় বৌদ্ধ সংগীতি, সেটা কোথায় হয়েছিল? তার কে প্রেসিডেন্ট ছিল, মানে চেয়ারম্যান, কার আমলে হয়েছিল, সব কিন্তু মনে রাখবে। প্রথমটা কোনটা, সেকেন্ডটা কোনটা, থার্ডটা কোনটা, ফোর্থ কোনটা, কোথায় হয়েছিল, প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খানুভাবে মনে রাখতে হবে, কারণ প্রত্যেকটা জায়গা থেকে কোশ্চেন আসতেই পারে, এবং ডেপথে না পড়লে কিন্তু হবে না। চলো তাহলে উত্তর দাও, উত্তর দাও। তাহলে তৃতীয় বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল? কোথায় হয়েছিল? একদম পাটলিপুত্র। পাটলিপুত্র শীতে হয়েছিল তৃতীয় বৌদ্ধ সমিতি। কার আমলে হয়েছিল বলো? কার আমলে? কার আমলে? অশোকার আমলে। একদম। কত সাল? কত সাল তাড়াতাড়ি বলো। তৃতীয় বৌদ্ধ সংগীতি কত সাল? 250, 250 বিসি, বিফোর খ্রিস্ট। তাহলে কি তৃতীয় বৌদ্ধ সংগীতি কোথায় হলো? অশোকের আমলে। কোথায় হয়েছিল? পাটলিপুত্রতে। এবং চেয়ারম্যান কে ছিল? চেয়ারম্যান ছিল হচ্ছে তিস্সা। চেয়ারম্যান কে ছিল? চেয়ারম্যান হচ্ছে তিস্সা। ওকে। প্রথম বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল? প্রথম রাজগৃহ বা গিরিব্রজ। দ্বিতীয় কোথায় হয়েছিল? বৈশালী। তৃতীয় কোথায় হয়েছিল? কাশ্মীর। তৃতীয়টা আমরা দেখলাম। চতুর্থ কোথায় হয়েছিল? কাশ্মীর। কাশ্মীরের কোথায় হয়েছিল? জলন্ধর। ওকে। সব কিন্তু মনে রাখতে হবে, প্রথম কার সময় হয়েছিল, সেকেন্ড কার সময় হয়েছিল, থার্ড কার সময় হয়েছিল, সব কিন্তু মনে রাখতে হবে, না মনে রাখলে কিন্তু খুবই চাপ। প্রথমটা তাহলে দেখে নি কত সাল? 483 বিসি। সেকেন্ডটা বৈশালীতে যে হলো 383 বিসি। আর কাশ্মীরের জলন্ধরে যেটা লাস্ট বা ফোর্থ যেটা হলো, সেটা কোথায় হয়েছিল? সেটা হচ্ছে 78, কোথায় হলো? এডিতে হলো। ওকে। খুব ভালোভাবে কিন্তু এটা আমরা দেখব। একদম প্রত্যেকটা জায়গা কিন্তু আমরা ভালো করে পড়ে নিতে হবে। প্রত্যেকটা জায়গা ভালো করে না পড়লে কিন্তু, ডেপথে না পড়লে কিন্তু পড়াটা একদম যাবে না। চলো পরেরটা। পরেরটা আছে সিপাহী বিদ্রোহ। কানপুরের সিপাহী বিদ্রোহের একজন নেতার নাম কি? বলে দাও। কানপুরের সিপাহী বিদ্রোহ, মনিরাম দত্ত, বাহাদুর শাহ টু, নানা সাহেব, লক্ষ্মীবাই। চলো বলো, বলো তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। বলো, আজকে প্রচুর কোশ্চেন আছে, প্রচুর। চলো চলো চলো, তাহলে উত্তর কি দেখলাম? নানা সাহেব। তাহলে কানপুরের কে পেলাম? কানপুরের হচ্ছে নানা সাহেব। ওর সঙ্গে আরেকজন কে ছিল? নানা সাহেব তাঁতিয়া টোপি বা তাঁতিয়া টোপে। ওকে। তাহলে কানপুরের নানা সাহেব তাঁতিয়া টোপি। মনিরাম দত্ত কোথাকার ছিল? মনিরাম দত্ত আসাম, দেওয়ান মনিরাম দত্ত। বাহাদুর শাহ টু কোথাকার? বাহাদুর শাহ হচ্ছে দিল্লি। লক্ষ্মীবাই কোথাকার? আমরা ভালো করেই জানি যে ঝাঁসির রানী লক্ষ্মীবাই। ওকে। তাহলে প্রত্যেকটা যে সেন্টার আছে, প্রত্যেকটা সেন্টার কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, আরেকটা ট্রিক শিখিয়ে দিই। সিপাহী বিদ্রোহ কোথায় শুরু হয়েছিল, কোথায় শেষ হয়েছিল? BMDLKG, এই হচ্ছে ট্রিক। সিপাহী বিদ্রোহ কোথায় শুরু হয়েছিল, কোথায় শেষ হয়েছিল? ফার্স্ট হচ্ছে কোথায়? ফার্স্ট হচ্ছে ব্যারাকপুর। ওকে। ফার্স্ট হচ্ছে ব্যারাকপুরে শুরু হয়েছিল সিপাহী বিদ্রোহ।
ওকে, তারপরে কোথায়, তারপরে হচ্ছে মিরাট, তারপরে কোথায়, দিল্লি, পরপর যাচ্ছে লখনৌ, কানপুর, আর হচ্ছে গোয়ালিয়র। তাহলে বি এম ডি এল কে জি, এইটা কিন্তু ট্রিক্স, এটা হচ্ছে একদম সুন্দরভাবে মনে রাখতে হবে যে ফার্স্ট কোথায়, তারপরে কোথায়, তারপরে কোথায়, মানে পরপর যেটা ছড়িয়ে গিয়েছিল সেটা কিন্তু তোমাদের খুব ভালো করে একদম মনে রাখতে হবে। ওকে, চলো পরের কোশ্চেন। অপশাসনের অজুহাতে কোন শহরটিকে ইংরেজরা অধিকৃত করেছিল? অপশাসনের অজুহাতে, একদম খুব ভালো ভালো কোয়েশ্চেন একদম। চলো, অপশাসনের অজুহাতে নাগপুর, সাতারা, ঝাঁসি, লখনৌ। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। নাগপুর, সাতারা, ঝাঁসি, লখনৌ, তাড়াতাড়ি। চলো, তাহলে কি দেখলাম, দেখলাম কি, লখনৌ। কত সাল বলতে পারবে? 1800 কত, বলে দাও। 56 সাল, 1856 সাল। কি করেছিল লখনৌকে অপশাসনের অজুহাতে তোমার কি করলো না, হচ্ছে শহরটিকে ইংরেজরা পুরো অধিকৃত করে নিল। আচ্ছা, সাতারা নিয়ে কেউ কিছু বলতে পারবে? 1848, 1848 ডক্ট্রিন অফ ল্যাপস যেটা, 1848 ডক্ট্রিন অফ ল্যাপস যেটা, লর্ড ডালহৌসি, সাতারা। ডক্ট্রিন অফ ল্যাপস, লর্ড ডালহৌসি, সাতারা। অর্থাৎ 1848 খ্রিস্টাব্দে সাতারাকে ডক্ট্রিন অফ ল্যাপস অর্থাৎ 1848 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি কিনা নিয়ে নেয়। কোথায়? সাঁতারাকে। ওটা কি সত্য বিলোপ নীতি। চলো পরের কোশ্চেন। ক্যালকাটা মাদ্রাসা, ক্যালকাটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস, লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, লর্ড মাউন্টব্যাটেন। একদম পুরো ইয়ার ধরে ধরে পড়বে, ইয়ার ধরে ধরে না পড়লে কিন্তু খুবই চাপ। ক্যালকাটা মাদ্রাসা কবে, এশিয়াটিক সোসাইটি কবে, হিন্দু কলেজ কবে, কবে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি হলো, একদম পুরো ধরে ধরে পড়বে। চলো আনসার দাও, আনসার দাও তাড়াতাড়ি, আনসার দাও। তাহলে ক্যালকাটা মাদ্রাসা কি হলো? ক্যালকাটা মাদ্রাসা হচ্ছে ওয়ারেন হেস্টিংস। ওকে, কত সাল, কত সাল, কত সাল, বলে দাও বলে দাও বলে দাও। 1781 সাল। একদম 1781 সাল, ক্যালকাটা মাদ্রাসা, ওয়ারেন হেস্টিংস, 1781। চলো পরের কোশ্চেন। ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন কোনটি, বা ফার্স্ট এডুকেশন কমিশন ইন ইন্ডিয়া? তাহলে ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন কোনটি? চলো চলো বলো বলো। র্যালে কমিশন, হান্টার কমিশন, ওয়ার্ধা কমিশন, উডের ডেসপাচ। চলো বলো। একদম, এবং প্রত্যেকটা কমিশন কিন্তু পুরো একদম ইয়ার ধরে ধরে পড়বে। রেলে কমিশন কত, বলো? 1902। হান্টার 1882। ওয়ার্ধা কত, 1937। উডের ডেসপ্যাচ কত, 1800, বলে দাও বলে দাও, 54। উডের ডেসপ্যাচ। চলো বলে দাও তাড়াতাড়ি। তাহলে ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন, ফার্স্ট এডুকেশন অন ইন্ডিয়া, কোনটা? আনসার কি হবে? হান্টার কমিশন। একদম 1882 থেকে 1883, লর্ড রিপনের সময়। হান্টার কমিশন 1882 থেকে 1883, ফার্স্ট এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া, হান্টার কমিশন। চলো পরের কোশ্চেন। আর্য সমাজের প্রতিষ্ঠাতা। আমি প্রত্যেকটা টপিক থেকে প্রত্যেকটা টপিকের ভাইটাল ভাইটাল কোশ্চেন গুলো আমি তুলেছি। আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আত্মারাম পান্ডুরঙ্গ, দয়ানন্দ সরস্বতী, রামমোহন রায়, কেশবচন্দ্র সেন। বলো বলো তাড়াতাড়ি বলো। আর্য সমাজের প্রতিষ্ঠাতা, আমি বারবার বলেছি যে পড়লে একদম ইয়ার ধরে ধরে ইতিহাস পড়বে, তাহলে কিন্তু কোনো চাপ হবে না। আর্য সমাজের প্রতিষ্ঠাতা বলো কে? তাহলে কি হলো? আর্য সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। তাহলে স্বামী দয়ানন্দ সরস্বতী হচ্ছে আর্য সমাজের প্রতিষ্ঠাতা। কত সাল বলতে পারবে? আর্য সমাজ 1875। তাহলে 1875 আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতী। আচ্ছা, আত্মারাম পান্ডুরঙ্গ কি? আত্মারাম পান্ডুরঙ্গ হচ্ছে প্রার্থনা সমাজ। কত সাল? 1867। কেশবচন্দ্র সেন অনেকগুলো করেছিল, কি কি করেছিল বলো? নববিধান ব্রাহ্ম সমাজ, ইন্ডিয়ান ব্রাহ্ম সমাজ। আর রামমোহন রায়কে তো ভারতের পথিক বলা হয়। একদম, নবজাগরণের পথিকৃৎ যিনি।
তার নাম রামমোহন রায়। চলো পরে কোশ্চেন। ফার্সি ভাষায় ভারতবর্ষের প্রথম সংবাদপত্রটি হলো, ফার্সি ভাষায় এক্ষুনি বলেছিলাম, ফার্সি ভাষায় ভারতবর্ষের প্রথম সংবাদপত্র সমাচার দর্পণ, সংবাদ কৌমুদি, মিরাট উল আকবর, তাজ উল মেহেরি। ফার্সি ভাষায় ভারতবর্ষের প্রথম সংবাদপত্রটি। চলো, হিস্ট্রি পড়তে গেলে একদম ডেপথে পড়বে, একদম ডেপথে, ডেপথে না পড়লে হবে না। তাহলে ফার্সি ভাষায় প্রথম সংবাদপত্র কোনটা? অ্যান্সার কি এসছে? মিরাট উল আকবর। ওকে, তাহলে ফার্সি ভাষায় প্রথম সংবাদপত্র কি? না, মিরাট উল আকবর। এটা কার বলতে পারবে? মিরাট উল আকবর রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায়। ওকে, ঠিক আছে, চলো পরে কোশ্চেন। গুলামগিরি, গুলামগিরি বইটি কে লিখেছিলেন? গুলামগিরি মহাত্মা গান্ধী, জ্যোতিবা ফুলে, বি আর আম্বেদকর, দয়ানন্দ সরস্বতী। তাড়াতাড়ি চলো, কোয়েশ্চেন প্রচুর কোয়েশ্চেন আসে। মহাত্মা গান্ধী গুলামগিরি কি লিখেছিলেন কে? মহাত্মা গান্ধী, জ্যোতিবা ফুলে, বি আর আম্বেদকর, দয়ানন্দ সরস্বতী। তাড়াতাড়ি আনসার দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি আনসার দাও। তাহলে কি অপশন পেলাম? জ্যোতিবা ফুলে, জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে কি? সত্যশোধক সমাজ, সত্যশোধক সমাজ কে? জ্যোতিবা ফুলে। একে আরো একটা কি নামে বলা হতো? মহারাষ্ট্রের কি বলা হতো? গান্ধী হিসেবে পরিচিত ছিল জ্যোতিবা ফুলে। ঠিক আছে, চলো পরে কোশ্চেন। গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? গুপ্ত বংশ, একদম প্রত্যেকটা জায়গা থেকেই আমি কোশ্চেন তুলেছি। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত। গ্রেটেস্ট রুলার অফ গুপ্তা ডাইনেস্টি, বলো গ্রেটেস্ট রুলার অফ গুপ্তা ডাইনেস্টি কে ছিল? বলো। গ্রেটেস্ট রুলার অফ গুপ্তা ডাইনেস্টি কে ছিল? বলো তাড়াতাড়ি বলো, কে ছিল গ্রেটেস্ট রুলার অফ গুপ্তা ডাইনেস্টি? তাড়াতাড়ি বলো। ঠিক আছে, অপশন কি দেখছি আমরা? একদম গ্রেটেস্ট রুলার অফ গুপ্ত ডাইনেস্টি হচ্ছে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্তর যিনি ছেলে, সমুদ্রগুপ্ত গ্রেটেস্ট রুলার অফ গুপ্তা ডাইনেস্টি। তাহলে গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? সমুদ্রগুপ্ত। ঠিক আছে, পরে কোশ্চেন। দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে কে পরিচিত ছিলেন? রাজেন্দ্র প্রসাদ, দাদাভাই নওরোজি, বাল গঙ্গাধর তিলক, গোপাল কৃষ্ণ গোখলে। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে কে পরিচিত ছিলেন? বলো তাড়াতাড়ি অ্যান্সার, তাড়াতাড়ি অ্যান্সার করো। চলো, এর পরের দিন আরো 100+ ম্যারাথন ক্লাস নিয়ে আসবো, একদম স্ট্যাটিক জিকে, জিওগ্রাফি, হিস্ট্রি, কনস্টিটিউশন সবের ওপর চলবে। তাহলে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে কে পরিচিত? কে পরিচিত? চোখ বন্ধ করে উত্তর করে দেবে বুড়ো, দাদাভাই নৌরোজি, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। আর বিহারের যদি হচ্ছে গিয়ে গান্ধী কাকে বলা হয়? বাবু রাজেন্দ্র প্রসাদ, বিহারের গান্ধী, অর্থাৎ গান্ধী অফ বিহার কাকে বলা হয়? বাবু রাজেন্দ্র প্রসাদকে বলা হয়। ওকে, পরের কোশ্চেন। কেশরী এবং মারাঠা পত্রিকার সম্পাদক কে ছিলেন? কেশরী এবং মারাঠা, রাজেন্দ্র প্রসাদ, দাদাভাই নৌরোজি, বিজি তিলক অর্থাৎ বাল গঙ্গাধর তিলক, গোপাল কৃষ্ণ গোখলে। তাড়াতাড়ি উত্তর করো, তাড়াতাড়ি, কেশরী এবং মারাঠা। চলো চলো, তাহলে সম্পাদক কে ছিল? আমরা উত্তর পাচ্ছি দাদাভাই নৌরোজি। ওকে, তাহলে কেশরী এবং মারাঠা পত্রিকার সম্পাদক কে ছিলেন? একদম দাদাভাই নৌরোজি। পরে কোশ্চেন। পান্ডুয়াতে আদিনা মসজিদ তৈরি করেছিলেন কে? কে তৈরি করেছিলেন পান্ডুয়াতে আদিনা মসজিদ? প্রত্যেক বছর কোনো না পরীক্ষায় কোয়েশ্চেন আসবে, প্রত্যেক বছর পান্ডুয়াতে আদিনা মসজিদ। বলো, উত্তর করো, উত্তর করো তাড়াতাড়ি। আজম শাহ, বাহাদুর শাহ, সিকান্দার শাহ, রুকনুদ্দিন বরবাক শাহ। চলো তাড়াতাড়ি। পান্ডুয়া, পান্ডুয়া, খুব ভালোভাবে কোয়েশ্চেন করো, পরের দিন আরো ভালো ভালো কিছু কোয়েশ্চেন নিয়ে আসবো। চলো আনসার করো। তাহলে উত্তর কি পাচ্ছি আমরা? সিকান্দার শাহ, তাই তো? সিকান্দার শাহ আমরা উত্তর পাচ্ছি। তাহলে পান্ডুয়াতে আদিনা মসজিদ তৈরি করেছিলেন কে? সিকান্দার শাহ। পরে কোশ্চেন। বন্দে মাতরম, বন্দে মাতরম গানটি প্রথমবার জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গাওয়া হয়েছিল? বন্দে মাতরম গানটি, গানটি কলকাতা 1911, 1896 কলকাতা, মাদ্রাস 1899, সুরাট 1907। বন্দে মাতরম প্রথমবার কোন জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গাওয়া হয়েছিল? তাড়াতাড়ি উত্তর করো। কংগ্রেস
পুরো একদম ভাইটাল একটা চ্যাপ্টার। এবছর ডব্লিউবিসিএস এর 4 থেকে 5টা শুধু প্রশ্নই নিয়েছে কংগ্রেস থেকে। তাই কংগ্রেসের কোন অধিবেশনে কে প্রেসিডেন্ট ছিল, ফার্স্ট কে, সেকেন্ড কে, সব একদম যেন ঠোঁটস্থ থাকে একদম। চলে বলো বন্দে মাতরম। চলো উত্তর কি পাচ্ছি তাহলে আমরা? 1896 কোন সেশন? কলকাতা সেশন। ওই সেশনের কে প্রেসিডেন্ট ছিল? রহিমিতুল্লাহ সায়নি। ওকে। হুম, রহিমতুল্লাহ সায়নি। রহিমতুল্লাহ সায়ানি 1896। কোথায়? কোথায় বলে দাও? কলকাতা সেশন একদম। বন্দে মাতরম। আর এর সঙ্গে কিন্তু জনগণ আছে, এই যে 1911 কলকাতা সেশন। জনগণ মন ফার্স্ট গাইলো। জনগণ মন। বিশান নারায়ণ ধর। তাহলে বন্দে মাতরম বললে 1896 কলকাতা, রহিমিতুল্লাহ সায়নি। আর যদি জনগণ মন বলে তাহলে কলকাতা 1911 বিশান নারায়ণ ধর। ওকে। জনগণ মন। ঠিক আছে, পরের কোশ্চেন। গান্ধীজি একমাত্র যে অধিবেশনে কংগ্রেসের সভাপতি ছিলেন, যে সেশনটিতে, সেই সেশনটি অনুষ্ঠিত হয়েছিল কোথায়? বলে দাও। কানপুর, কলকাতা, বেলগাঁও, বোম্বে। চলো বলে দাও, বলে দাও। কানপুর, কলকাতা, বেলগাঁও, বোম্বে। একদম ইয়ার ধরে ধরে, ইয়ার ধরে ধরে একদম পড়বে। কোন ইয়ারে কে পেয়েছে একদম ইয়ার ধরে ধরে পড়বে। চলো উত্তর দাও, তাড়াতাড়ি উত্তর দাও। তাড়াতাড়ি উত্তর দাও। ওকে, তাহলে উত্তর কি পেলাম? বেলগাঁও। উত্তর বেলগাঁও। কত সাল বলতে পারবে? বলতে পারবে কি? 1924 সাল। 1924 সালে। আর ঠিক তার পরের বছর কানপুর 1925 সালে প্রথম ভারতীয় মহিলা সভাপতি, যার নাম কি? সরোজিনী নাইডু। তাহলে প্রথম ভারতীয় যিনি আছেন, ভারতীয় মহিলা সভাপতি হচ্ছেন 1925 কানপুর সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু নিয়ে আবার বলি কি, সুচেতা কৃপালিনী ছিলেন কি ভারতের প্রথম মহিলা চিফ মিনিস্টার, আর সরোজিনী নাইডু ভারতের প্রথম মহিলা কি গভর্নর। চলো, কুতুবুদ্দিন আইবকের রাজধানী কোথায় ছিল? কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবক। স্লেভ ডাইনেস্টি। দিল্লি, লাহোর, আগ্রা, লখনৌ। কুতুবুদ্দিন আইবক। চলো তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। কি অপশন পাচ্ছি? লাহোর। একদম লাহোর পাচ্ছি। কুতুবুদ্দিন আইবক। তাহলে লাহোর অপশনটা আমরা ঠিক নিচ্ছি। পরের কোশ্চেন। হিন্দুস্তানের তোতা পাখি বা তুতি ই হিন্দ নামে কে পরিচিত ছিলেন? আমির খসরু, আবুল ফজল খান, আব্দুল গফর খান, বৈরাম খান। তাড়াতাড়ি তাড়াতাড়ি। চলো অ্যান্সার দাও, অ্যান্সার দাও। তুতি ই হিন্দ বা হিন্দুস্তানের তোতা পাখি নামে কে পরিচিত ছিলেন? হিন্দুস্তানের তোতা পাখি নামে পরিচিত ছিলেন কে? আমির খসরু, আবুল ফজল খান, আব্দুল গফর খান, বৈরাম খান। চলো অ্যান্সার দাও। কি অ্যান্সার পাচ্ছি আমরা? কি পাচ্ছি, কি পাচ্ছি, কি পাচ্ছি? আমির খসরু। একদম তুতি হি হিন্দ, আমির খসরু। ওকে। হিন্দুস্তানে তোতা পাখি। চলো পরে কোশ্চেন। লাইফ ডিভাইন। লাইফ ডিভাইন বইটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর, বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, অরবিন্দ ঘোষ। বলো। চলো। লাইফ ডিভাইন। চলো চলো তাড়াতাড়ি, চলো তাড়াতাড়ি। লাইফ ডিভাইন। উত্তর কি পাচ্ছি আমরা? একদম উত্তর পাচ্ছি আমরা অরবিন্দ ঘোষ। লাইফ ডিভাইন। উত্তর পাচ্ছি আমরা অরবিন্দ ঘোষ। ঠিক আছে, পরের কোশ্চেন। নওজোয়ান ভারত সভা প্রতিষ্ঠা করেন। নওজোয়ান ভারত সভা। হরদয়াল, ভগৎ সিং, সূর্য সেন, রাসবিহারী বসু। কে প্রতিষ্ঠা করেন নওজোয়ান ভারত সভা, এবং কত সালে বলে দিও? বলো নওজোয়ান ভারত সভা। আনসার দাও, আনসার দাও তাড়াতাড়ি। নওজোয়ান ভারত সভা তাহলে কে প্রতিষ্ঠা করেন? 1926 সালে ভগৎ সিং। ভগৎ সিং কত সাল? 1926 সাল। ওকে। পরে কোশ্চেন। রত্নমালিকা গ্রন্থটি কে লিখেছেন? রত্নমালিকা। এটা একটু টাফ কোশ্চেন, বা অনেকের নাও জানা থাকতে পারে। রত্নমালিকা গ্রন্থটি কে লিখেছেন? বলো তাড়াতাড়ি। রত্নমালিকা গ্রন্থটি কে লিখেছেন? তাড়াতাড়ি বলো। রত্নমালিকা, রত্নমালিকা। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার আসছে রাজা অমোঘ বর্ষ। রত্নমালিকা রাজা অমোঘ বর্ষ। পরে কোশ্চেন। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন কোন ঘটনার প্রতিবাদ করে? রাওলাট আইনের জন্য, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, খেদা সত্যাগ্রহ, আইন অমান্য আন্দোলনের প্রতিবাদে? কোন ঘটনা বিখ্যাত উপাধি রবীন্দ্রনাথের নাইট উপাধি ত্যাগ করেছিলেন? কোন ঘটনার প্রতিবাদে? চলো আনসার দাও তাড়াতাড়ি। আনসার দাও।
তাহলে উত্তর কি পাচ্ছি আমরা? উত্তর হচ্ছে জালিয়ানওয়ালাবাগ। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য আমরা পাচ্ছি কি? নাইট উপাধি ত্যাগ করেছিলেন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত? 1919। কত তারিখ? 13ই এপ্রিল 1919 সালে। ঠিক আছে, পরে কোশ্চেন। কবুলিয়ত পাট্টাপথার প্রবর্তক, মুঘল ডাইনেস্টি, মুঘল সাম্রাজ্য। কবুলীয় পাট্টাপথা কে করেছিল? আকবর, হুমায়ুন, শেরশাহ, বাবর। তাড়াতাড়ি তাড়াতাড়ি, কবুলিয়ত এবং পাট্টাপথা বলো। চলো চলো, কে করেছিল কবুলিয়ত পাট্টা? কি দেখতে পাচ্ছি আমরা? আনসার কি হবে বলো? ভুল আনসার কেউ করো না। কি হবে অ্যান্সার? শেরশাহ সুরি। একদম, শেরশাহ সুরি কবুলিয়ত পাট্টাপথার প্রবর্তক। ঠিক আছে, পরে কোশ্চেন। কোন সনদ আইনের দ্বারা শিক্ষা খাতে বার্ষিক 1 লক্ষ টাকা ধার্যের কথা ব্রিটিশ সরকার ঘোষণা করেছিল? 1833 সনদ আইন, 1813, 1893, 1853? বলো বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। আজকের টোটাল 100+ কোশ্চেন আমরা করবো, 100+ কোশ্চেন। কোন সনদ আইনের দ্বারা শিক্ষা খাতে বার্ষিক 1 লক্ষ টাকা ধার্যের কথা ব্রিটিশ সরকার ঘোষণা করেছিলেন? কোন সনদ আইন? বলো কোন সনদ আইন? তাহলে কি দেখতে পাচ্ছি? 1813 যে সনদ আইনটা, ওই সনদ আইনের দ্বারা বার্ষিক 1 লক্ষ টাকা শিক্ষা খাতে। তারপরে একটু কনস্টিটিউশন, সংবিধানের কোশ্চেন এসে গেছে একটু হালকা করে, যে ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতির শপথের কথা উল্লেখ করা হচ্ছে? কোন ধারায়? প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা টপিকের ভাইটাল, গুরুত্বপূর্ণ। আগের বছর সংবিধান থেকে 7খানা কোশ্চেন এসেছিল, 2019 ফুড এসআই 7খানা কোশ্চেন এসেছিল। চলো, কোন সংবিধান? 61, 60, 62, 59? কোন সংবিধান? সংবিধানের কোন ধারা? রাষ্ট্রপতি, ওথ অফ প্রেসিডেন্ট, কোন ধারা? তাড়াতাড়ি। ওথ অফ প্রেসিডেন্ট, তাহলে আর্টিকেল 60। 60 নম্বর ধারায় কি বলা আছে? 60 নম্বর ধারায় রাষ্ট্রপতির শপথ। পরের কোশ্চেন। একদম, এবার আসছি আমরা পরের টপিক, ঢুকছি জিওগ্রাফিতে। আমরা চলে যাচ্ছি হালকা করে। পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বয়ে যায়নি? মানে কোন জেলার উপর থেকে যায়নি? জিওগ্রাফি পড়ার জন্য আমি বারবার বলছি, ম্যাপ রাখবে বাম দিকে, ডান দিকে নোটস রেখে মিলিয়ে মিলিয়ে পড়বে। ম্যাপ ছাড়া জিওগ্রাফি স্টাডি কিন্তু একদম একদম পুরো একদম কেল্লা ফতে, ম্যাপ ছাড়া। তাই জিওগ্রাফি স্টাডিটা একদম ম্যাপ নিয়েই করতে হবে। চলো, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, কোনটা থেকে যায়নি? চলো বলো বলো বলো, তাড়াতাড়ি বলো বলো। সবাই আনসার করবে, আনসার না করলে কিন্তু খুব চাপ। তাহলে উত্তর কি হবে? দেখে নিই কোথা কোথা থেকে গিয়েছে আমরা। আগে দেখি কোন কোন জেলার উপর থেকে গিয়েছে। সেই কোন কোন জেলাগুলো কি কি হলো? ফার্স্টে পূর্ব বর্ধমান। কোথা থেকে গেছে? গুসকরা, পূর্বস্থলী, পূর্বস্থলী। তারপরে কোথা থেকে গেছে? পশ্চিম বর্ধমানের কোথা? দুর্গাপুর। আরেকটা কোথা থেকে গেছে? বাঁকুড়া, গঙ্গাজল ঘাঁটি। আর কোথা থেকে গেছে? নদিয়ার কৃষ্ণনগর। আর কোথা থেকে গেছে? পুরুলিয়ার আদ্রাক বলে একটা জায়গা আছে। কি জায়গা আছে? আদ্রাক বলে একটা জায়গা আছে। তাহলে কোন জায়গার উপর থেকে যায়নি? বীরভূম। তাহলে পশ্চিমবঙ্গের টোটাল 5টা জেলার উপর থেকে ট্রপিক অফ ক্যান্সার এবং কর্কটক্রান্তি রেখা সেটা গিয়েছে। কোন জায়গার উপর থেকে যায়নি? বীরভূম। পরের কোশ্চেন। আয়তনের দিক থেকে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত নম্বরে? আয়তনের দিক থেকে কত নম্বরে বলো? 15, 14, 11, 4? 2011 সেন্সাস, এবছর এখনো সেন্সাস কিন্তু রিপোর্ট পাবলিশ হয়নি। আর সেন্সাস হয়তো চলছে কিন্তু পাবলিশটা হয়নি। বলো বলো। ওকে, চলো, কোথায় কোথায় পেলাম? কত নম্বর? 14তম। তাহলে আয়তনের দিক থেকে তাহলে কত নম্বর? 14তম। আর ফোর্থ কিসে? ফোর্থ হচ্ছে জনসংখ্যার দিক থেকে। জনসংখ্যার দিক থেকে 4, আর 14 হচ্ছে আয়তনের দিক থেকে। পরে কোশ্চেন। পূর্ব মেদিনীপুর জেলাটি গঠিত হয় কত সালে? মোটামুটি ডিস্ট্রিক্ট ফরমেশন যেগুলো আছে, কোনটা কত সালে হয়, নবীনতম ডিস্ট্রিক্ট কোনটা, বা বর্তমানে পশ্চিমবঙ্গে কতগুলো জেলা আছে সব জানতে হবে, এবং কত তারিখ। 2004, 2001, 2002, 2000? তাহলে পূর্ব মেদিনীপুর জেলাটি কত সালে গঠিত হয় বলো?
কত সাল 2002। কত তারিখ? 1 জানুয়ারি, 1 জানুয়ারি 2002 মিদনাপুর ভেঙে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলাটি গঠিত হয়। চলো পরে কোশ্চেন। সুন্দরবন খুব ভাইটাল একটা জায়গা, প্রচুর কোশ্চেন জড়িয়ে আছে। সুন্দরবন রামসার সাইটের তকমা কবে পায়? 2002, 2019, 1989, 1987। সুন্দরবন রামসার সাইটের তকমা কবে পায়? চলো আনসার দাও, ঝটপট আনসার করো, ঝটপট আনসার করো, ঝটপট আনসার করো। তাহলে কতটা কবে পায়? না হচ্ছে 2019 সালে সুন্দরবন রামসার সাইটের তকমা পায়। আর 2002 সালে কে পেয়েছিল? পূর্ব কলকাতা, অর্থাৎ ইস্ট কলকাতা। তাহলে 2002 সালে ইস্ট কলকাতা, আর 2019 সালে আমাদের সুন্দরবন। চলো, তিলপাড়া। তিলপাড়া জলাধার পশ্চিমবঙ্গের কোন জেলায়? বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, জলপাইগুড়ি। কোন জেলায়? তিলপাড়া, তিলপাড়া জলাধার। চলো বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। তিলপাড়া জলাধার। তাহলে কোথায় অবস্থিত তিলপাড়াটা? না বীরভূম। বীরভূমের কোথায় অবস্থিত? বীরভূমের সুরি। সুরি কোন নদী? কোন নদী বলতে পারবে? ময়ূরাক্ষী। কোন নদী তাহলে? ময়ূরাক্ষী। তাহলে তিলপাড়া জলাধার কোন নদী? ময়ূরাক্ষী রিভারের উপর তিলপাড়া যে জলাধার আছে, সেই তিলপাড়া ব্যারেজটা বীরভূমের কোথায় অবস্থিত? না সুরিতে অবস্থিত। একদম। চলো পরে কোশ্চেন। ভারতের পশ্চিমতম বিন্দু, বারবার বলছি ম্যাপ স্টাডি করবে। পূর্বতম বিন্দু কোনটা, পশ্চিমতম বিন্দু কোনটা, কোথায় অবস্থিত সব বলতে হবে। অরুণাচল প্রদেশ, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব। কোথায় অবস্থিত? চলো। তাহলে কোথায় অবস্থিত? পশ্চিমা বলেছে, গুজরাটের গুহার মতি বা মাতি পশ্চিমতম বিন্দু। আর পূর্বতম বিন্দু বললে অরুণাচল প্রদেশ পূর্ব। কোথায় অবস্থিত? না হচ্ছে কি বু থু। ওকে। তাহলে পশ্চিমতম বিন্দুটা কি হলো? গুজরাটের গুহার মাটি। আর পূর্বতম বিন্দুটা কি? কুবুতি। পরে কোশ্চেন। কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছে? কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্যটি গঠিত হয়েছে? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ। কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্যটি গঠিত হয়েছে? বলো কোন রাজ্য ভেঙে। তাহলে কোন রাজ্য ভেঙে? উত্তর আসছে কি? দেখি কি কি উত্তর আসে। একদম, মধ্যপ্রদেশ ভেঙে কি তৈরি হয়েছে? কি তৈরি হয়েছে? মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় রাজ্যটা কবে বলতে পারবে? 2000 সাল। কত তারিখ? 1 নভেম্বর। ওকে। তাহলে কি দেখলাম? 2000 সালের 1 নভেম্বর মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় রাজ্য। ওকে। তাহলে কি 2000 সালের 1 নভেম্বর ছত্তিশগড় রাজ্য হয়েছে তোমার কি? না এই হচ্ছে ফ্যাক্ট। চলো পরে কোশ্চেন। উত্তর গোলার্ধে দিন বড় রাত ছোট হয় কত তারিখে? উত্তর গোলার্ধে কোন দিন দিন বড় রাত ছোট হয়? সর্বোচ্চ দিন বলো, চলো কোন দিন? চলো উত্তর করো, উত্তর করো, কোন দিন? চলো, 22শে ডিসেম্বর, 21শে জুন, 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর। উত্তর কি হবে? উত্তর হবে 21শে জুন। তাহলে 21শে জুন হয় উত্তর গোলার্ধে দিন বড় রাত ছোট। তাহলে দক্ষিণ গোলার্ধে কি হবে? রাত বড় দিন ছোট। ওকে। আর 22শে ডিসেম্বর কি হবে উত্তর গোলার্ধে? দিন ছোট রাত বড়। আর 21শে মার্চ কি হয়? মহাবিষুব। আর 23শে সেপ্টেম্বর কি হয়? জল বিষুব। একদম, এগুলো কিন্তু ধরে ধরে পড়তে হবে। পরে কোশ্চেন। ভারতের দীর্ঘতম হিমবাহ, ফেডচেঙ্কো, ল্যাম্বার্ট, সিয়াচেন, শতপথ। ভারতের দীর্ঘতম হিমবাহ, লংগেস্ট গ্লেসিয়ার অফ ইন্ডিয়া। বলো কি অ্যান্সার হবে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। লংগেস্ট গ্লেসিয়ার অফ ইন্ডিয়া কি আছে? অপশন কি? তাহলে সিয়াচেন হিমবাহ। কত কিমি জানো? 76 কিমি। নিয়ার অ্যাবাউট 76 কিমি এই হিমবাহটা, সিয়াচেন হিমবাহ। ওকে। পরে কোশ্চেন। সিনটেক্সিয়াল ব্যান্ড কোথায় দেখা যায়? একটা ব্যান্ড সিনটেক্সিয়াল ব্যান্ড, এটা কোন পর্বতে দেখা যায়? আরাবল্লী, হিমালয়, আন্দিজ, পূর্বঘাট। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। সিনটেক্সিয়াল ব্যান্ড দেখা যায় কোন পর্বতে?
তাহলে কোন পর্বতে সিনটেক্সিয়াল ব্যান্ড দেখা যায়? অপশন হবে হিমালয় পর্বতে, কারণ হিমালয় পর্বতটা সোজা নয়, বেঁকে বেঁকে গিয়েছে বলে হিমালয় পর্বত। ছবিটা একটু দেখে নিই তাহলে। এই যে আমরা একটু দেখে নিই কোথায় আছে, ইঙ্ক কালারটা একটু চেঞ্জ করে নিই। এই যে হিমালয়টা একদম সিনটেক্সিয়াল ব্যান্ড, নাঙ্গা পর্বত থেকে নামচা বারোয়া পর্যন্ত একদম বাঁক নিয়ে গেছে বলে এই ব্যান্ডটাকে কি বলা হয়? সিনটেক্সিয়াল ব্যান্ড। ওকে, পরে কোশ্চেন, প্রধানমন্ত্রীকে শপথ বাক্য কে পাঠ করায়? প্রধানমন্ত্রীকে শপথ বাক্য কে পাঠ করায়? কে পাঠ করায় প্রধানমন্ত্রীকে শপথ বাক্য? ভারতের রাষ্ট্রপতি, ভারতের প্রধান বিচারপতি, ভারতের উপরাষ্ট্রপতি, লোকসভার স্পিকার। কে পাঠ করায়? বলো বলো বলো, তাড়াতাড়ি বলো, কে পাঠ করাবে? তাহলে উত্তর কি পাচ্ছি আমরা? ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করায়। কিছুদিন পরে লোকসভা নির্বাচন, মে মাসের শেষের দিকে, যেই প্রধানমন্ত্রী হোক না কেন একটু দেখে নিও। ওকে, কে পাঠ করায়? আচ্ছা, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হাইয়েস্ট, বলো, হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া বলে দাও। মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, গুরু শিখর, নন্দা দেবী। বলো বলো, তাড়াতাড়ি বলো, অপশান অপশান অপশান, তাড়াতাড়ি বলো। ম্যারাথন, এখনো অনেক কোয়েশ্চেন আছে। তাহলে উত্তর কি পাচ্ছি? কাঞ্চনজঙ্ঘা। ওকে, কাঞ্চনজঙ্ঘা উত্তর। স্লিপিং বুদ্ধা, স্লিপিং বুদ্ধা কে? কাঞ্চনজঙ্ঘা, স্লিপিং বুদ্ধা। লোকে যায় না টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার হচ্ছে গিয়ে ভিউ পয়েন্টটা দেখতে, দার্জিলিং যায়, স্লিপিং বুদ্ধা। ওকে, চলো পরেরটা। ডানকান প্যাসেজ কোথায় অবস্থিত? এই যে ডানকান প্যাসেজ, 10 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল, প্রত্যেকটা, পাম্বাম আইল্যান্ড, প্রত্যেকটা কিন্তু জেনে রাখতে হবে, প্রত্যেকটা। ঠিক আছে, চলো। আর তোমাদের আমাদের ক্লাসটা ভাল লাগলে এবং বা আমার ক্লাসটা ভাল লাগলে ক্লাসটাকে অনেক শেয়ার করবে, ক্লাসটায় কমেন্ট করবে, ক্লাসটায় লাইক করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ওকে, ক্লাসটা ভালো লাগলে লাইক, ফলো, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে। চলো, কি হবে তাহলে উত্তর? কি হবে? দেখো ট্রিক্স আছে, আন্দামান নিকোবর, মালদ্বীপ, উত্তর আন্দামান, দক্ষিণ আন্দামান, দক্ষিণ আন্দামান, লিটিল আন্দামান। তাহলে উত্তরটা হবে কি? দক্ষিণ আন্দামান এবং লিটিল আন্দামান। ওকে, তাহলে ডানকান প্যাসেজ, দক্ষিণ আন্দামান এবং লিটিল আন্দামান। পরে কোশ্চেন, ভারতবর্ষের যে রাজ্যগুলো বাংলাদেশের সীমানার সঙ্গে জুড়ে রয়েছে, যে রাজ্যগুলো, মানে এখানে সব সঠিকটা বাছতে হবে যে কোন রাজ্যগুলো নিম্নোক্ত যেগুলো বাংলাদেশের বাউন্ডারি টাচ করে আসছে। আসাম, ত্রিপুরা, আসাম, মণিপুর। তাহলে প্রত্যেকটা কিন্তু আমাকে রাজ্য মনে রাখতে হবে, এবং প্রত্যেকটা রাজ্য মনে না রাখলে কিন্তু এই রকম কোয়েশ্চেন করা যাবে না। ত্রিপুরা, আসাম, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, সিকিম, আসাম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, আসাম, সিকিম। তার আগে ছবিটা দেখে নিই, কি কি ছবি আছে। আমরা দেখতে পাচ্ছি কি বাংলাদেশ, বাংলাদেশের তাহলে কি ছবিটা দেখতে পাচ্ছি যে টোটাল 4096, কে কে জড়িয়ে আছে? পশ্চিমবঙ্গ। আচ্ছা, সূত্র কি? টাইম, AM, PM। টাইমের T ফর ত্রিপুরা, A ফর আসাম, M ফর মেঘালয়া, পি ফর পশ্চিমবঙ্গ, এম ফর মিজোরাম। তাহলে আসাম, মেঘালয়া, মিজোরাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ। তাহলে টাইম AM PM। তাহলে কোনটা তাহলে সঠিক হবে? না, সঠিক উত্তরটা হবে গিয়ে তোমার এই আসাম, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা। তাহলে কি দেখতে পেলাম যে প্রত্যেকটা আমাকে পড়ে রাখতে হবে যে কোন রাজ্যের সঙ্গে কোন ইন্টারন্যাশনাল বাউন্ডারি সীমানা, ভারতবর্ষে কোন রাজ্যের সঙ্গে আলাদা অনেক রাজ্যের সীমানা জুড়ে আছে, সব কিন্তু ম্যাপ স্টাডি থেকে পড়তে হবে। ওকে, এরপরেরটা হরিদ্বার। আমরা ঘুরতে যাই, হরিদ্বার কোথায় অবস্থিত? হরিদ্বার কোথায় অবস্থিত বলো? উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট। তাড়াতাড়ি তাড়াতাড়ি, হরিদ্বারটা কোন স্টেট? হরিদ্বার, চলো হরিদ্বার কোন স্টেট? হরিদ্বার, হরিদ্বার, হরিদ্বার কোন স্টেট? অবভিয়াসলি উত্তর হবে উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডের হরিদ্বার স্টেট। ওকে, হরিদ্বার তাহলে আমরা কোন জায়গায় দেখতে পাই? হরিদ্বার, হরিদ্বার কিন্তু উত্তরাখণ্ড। অনেকে কিন্তু উত্তরপ্রদেশ করে দিয়ে চলে আসবে, কিন্তু হরিদ্বার হচ্ছে উত্তরাখণ্ড। ওকে, তাহলে হরিদ্বার হচ্ছে উত্তরাখণ্ড। ঠিক আছে, পরেরটা, নেপালের মানুষেরা মাউন্ট এভারেস্টকে কি নামে ডাকে?
মাউন্ট এভারেস্ট। ডাকনাম আছে, তোমাদেরও যেরকম ডাকনাম আছে, বাবা ডাকে এক নামে, মেসো ডাকে এক নামে, মা ডাকে এক নামে, সেরকম নেপালের মানুষেরা ডাকে এক নামে, তিব্বতের মানুষেরা ডাকে এক নামে, চায়নার মানুষেরা নামে ডাক নামে, গোটা পৃথিবী ডাকে মাউন্ট এভারেস্ট নামে। বলো কি অ্যান্সার হবে তাহলে? তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সাগর মাথা। কি অ্যান্সার হবে তাহলে? নেপালের মানুষেরা সাগর মাথা নামে ডাকে। ওকে, সাগর মাথা। চোমোলাংমা কারা ডাকে? চোমোলাংমা তাহলে ডাকে হচ্ছে কারা? তিবেতিয়ানরা, তিব্বতের লোকেরা। আর কোমলামরা কাকে ডাকে? চীনের লোকেরা। ওকে, তাহলে নেপালের মানুষেরা ডাকে সাগর মাথা, কোমলাংমা ডাকে হচ্ছে চীন, আর তিব্বতের মানুষেরা কি ডাকে? না হচ্ছে চোমলাংমা। ওকে, পরের কোশ্চেন দেখো। গম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? গম উৎপাদনে এই যে কোন কোন রাজ্য কি কি প্রডিউসড করে, হাইয়েস্ট প্রডিউসিং স্টেট, এগুলো কিন্তু পুরো পড়তে হবে। হাইয়েস্ট প্রডিউসিং স্টেট একদম বড় ভালো ভালো গুলো পড়তে হবে। রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার। তাহলে গম উৎপাদনে প্রথম কোন রাজ্য? গম উৎপাদনে একদম সবাই ঠিক বলেছো, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ রাজ্য। পরে কোশ্চেন, মাইকা, এই মাইকা উৎপাদনে কোন রাজ্য? মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড। মাইকা উৎপাদন ভারতবর্ষের কোন রাজ্য? বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। কি উত্তর হবে? ইয়েস, অন্ধ্রপ্রদেশের মাইকা। সব থেকে হাইয়েস্ট মাইকা প্রডিউসিং স্টেট হচ্ছে অন্ধ্রপ্রদেশ। পরেরটা, ভারতবর্ষের উচ্চতম জলপ্রপাত, হাইয়েস্ট হাইয়েস্ট জলপ্রপাত কোথায় আছে? কোন রাজ্যে আছে? কোন নদীর উপর? কুঞ্চিকল, অ্যাঞ্জেল, নায়াগ্রা, যোগ। কোন নদীর উপর আছে? বলো বলো, তাড়াতাড়ি বলো। উত্তর কি হবে তাহলে? ভারতবর্ষের জলপ্রপাতের নাম উচ্চতম কুঞ্চিকল। কোন স্টেটে আছে? কর্ণাটকাতে। কর্ণাটকাতে। কোন রিভারের ওপর আছে? বারাহি রিভারের ওপর আছে। তাহলে কুঞ্চিকল হচ্ছে হাইয়েস্ট, যেটা হচ্ছে জলপ্রপাত ভারতের, একদম হাইয়েস্ট জলপ্রপাত। তাহলে কুঞ্চিকল জলপ্রপাত। ওকে, পরের কোশ্চেন, ভারতের উচ্চতম বাঁধ সবসময় হাইয়েস্ট, আগের বারেই বলেছিলাম হাইয়েস্ট, লংগেস্ট, তারপরে তোমার লার্জেস্ট, তারপরে তোমার স্মলেস্ট বা লোয়েস্ট, এগুলো থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসে স্ট্যাটিক জিকেতে। তাহলে সব কভার কিন্তু করছি আমি আজকে। নাগার্জুন সাগর, ভাকরানাঙ্গাল, তেহেরি, সর্দার সরোবর, প্রত্যেকটা কিন্তু জেনে রাখতে হবে, প্রত্যেকটা। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে তেহেরি বাঁধ। কোন নদীর উপর আছে? ভাগীরথী নদীর উপর আছে তেহেরি বাঁধ। কোন নদীর উপর আছে? হাইয়েস্ট যেটা, তেহেরি। কোন নদীর উপর? কোন নদীর উপর? ভাগীরথী নদীর উপর। এবং কোন স্টেট? বলতে পারবে কোন স্টেট? বলতে পারবে? তেহেরি। একদম ইউকে বা উত্তরাখণ্ড। পরের কোশ্চেন, ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি? লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক। সাধু জলের হ্রদ মানে ফ্রেশ ওয়াটার লেক, ভারতের বৃহত্তম। বলো কোনটা? কোলেরু, ডাল লেক, উলার, লোকটাক। পরপর বলে যাও। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে কি হবে? কি হবে দেখি দেখি কারা পাচ্ছে। একদম ঠিক উত্তর, উলার লেক, যেটা জম্মু অ্যান্ড কাশ্মীরে আছে, উলার লেক। এবার এটা কিন্তু আবার ডিপেস্ট লেক অফ ইন্ডিয়া, ডিপেস্ট লেক অফ ইন্ডিয়া, উলার লেক, ডিপেস্ট লেক অফ ইন্ডিয়া। চলো পরে কোশ্চেন, ভারতের বৃহত্তম নদীবদ্বীপ দ্বীপ, ভারতবর্ষের বৃহত্তম নদীবদ্বীপ দ্বীপ, লোহারছড়া, হুগলি নদী, মাজুলি, ভবানী, কোনোটিই নয়। বলো, ডিপেস্ট, সরি, লার্জেস্ট রিভার আইল্যান্ড অফ ইন্ডিয়া। কি উত্তর হবে এটা, কোয়েশ্চেনটা? বলো উত্তরটা কি হবে? বৃহত্তম নদীবদ্বীপ দ্বীপ।
এখানের মধ্যে কি উত্তর হবে? মাজুলি ব্রহ্মপুত্র, মাজুলি ব্রহ্মপুত্র, একদম। এটা কোথায় আছে? আসামে আছে, তাই তো? মাজুলি ব্রহ্মপুত্র কোথায় আছে? আসামে আছে। দেখো, দেখে নাও কোয়েশ্চেন গুলো, একদম দেখে নাও। বৃহত্তম নদী বদ্বীপ কোথায় আছে একটু দেখে নাও কোয়েশ্চেন গুলো। বলো, চলো চলো, কোথায় আছে? তাহলে আসাম। চলো পরে কোশ্চেন, ভারতের বৃহত্তম জাদুঘর, ইন্ডিয়ান লার্জেস্ট মিউজিয়াম কোথায় আছে বলো? ইন্ডিয়ান মিউজিয়াম, ন্যাশনাল মিউজিয়াম, সারলাজ্জাক মিউজিয়াম, ছত্রপতি শিবাজী বস্তু সংগ্রহশালায় কোথায় আছে বলো? ভারতের বৃহত্তম। চলো কোথায়? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে ইন্ডিয়ান মিউজিয়াম। ইন্ডিয়ান মিউজিয়াম আমাদের কলকাতাতে। এবার বলো, সর্ববৃহৎ জনসংখ্যা বিশিষ্ট রাজ্য, সর্ববৃহৎ মানে সব থেকে বেশি জনসংখ্যা ভারতবর্ষের কোন রাজ্যে? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশ। উত্তর দাও। চলো, জনসংখ্যার দিক থেকে কে বেশি, আয়তনের দিক থেকে কে বেশি, কোন ইউটি বেশি, সব জেনে রাখতে হবে। তাহলে উত্তর কি পাচ্ছি আমরা এখানে? উত্তর পাচ্ছি উত্তরপ্রদেশ। তাহলে ইউপি, মহারাষ্ট্র, বিহার আর ডব্লিউবি, এটা হচ্ছে আমাদের পপুলেশনের দিক থেকে, পপুলেশন। আর যদি এরিয়া বলে তাহলে কি হবে? রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র আর কি হবে? চলো, তিনটে অবধি জেনে রাখো, তিনটে অবধি জানলেই এনাফ। ঠিক আছে, চলো। ইবন বতুতা, আবার ইতিহাসের কোশ্চেন। ইবন বতুতা কোন সম্রাটের আমলে ভারতে আসে? ইবন বতুতা খুব ভাইটাল। ইবন বতুতার লেখা বইটার নাম কি বলতে পারবে? সফরনামা, কিতাব উল রাহেলা, রাহেলা, এটা হচ্ছে ইবন বতুতা। তাহলে ইবন বতুতা কার সময় ভারতে আসে? মোহাম্মদ বিন তুগলকের সময়ে ইবন বতুতা ভারতে আসে। কিতাবুল রাহেলা, সফরনামা এগুলো লিখেছিল। এবার বলো, অলকানন্দা এবং মন্দাকিনীর সঙ্গম স্থল, পাঁচটা প্রয়াগ, একটাই মেন নদী। নদী পড়াতে গিয়ে আমি একদম ডেপথে ক্লিয়ার করে দেবো। পাঁচটা প্রয়াগ, একটাই মেন নদী, পাঁচজন পাঁচটা জায়গায়, যে পাঁচটা জায়গায় যুক্ত হয়েছে, সেই পাঁচটা জায়গা পাঁচটা পূর্ণ প্রয়াগ নামে হয়েছে। তাহলে অলকানন্দা আর মন্দাকিনীর সঙ্গমস্থলে কি পাচ্ছি? কি পাচ্ছি বলো? রুদ্রপ্রয়াগ, একদম ঠিক বলেছো। মন্দাকিনী সঙ্গমস্থলে কি পাচ্ছি? রুদ্রপ্রয়াগ। এই রুদ্রপ্রয়াগ থেকেই কিন্তু কি আছে? মন্দাকিনী নদীটা কোথা থেকে বয়ে আসছে? চোরাবাড়ি গ্লেসিয়ার। এই মন্দাকিনী চোরাবাড়ি গ্লেসিয়ারে কে আছে? না, আমাদের বাবা মহাদেব বসে আছে, অর্থাৎ কেদারনাথ। দেখে নাও প্রয়াগ, দেখে নাও। এই দেখো, সবসময় ম্যাপ স্টাডি করবে, ম্যাপ হলে তবেই কিন্তু সুন্দরভাবে দেখতে পাবে। এই দেখো রুদ্রপ্রয়াগ, মন্দাকিনী রিভার বয়ে আসছে, কেদারনাথ, চোরাবাড়ি গ্লেসিয়ার। এই প্রয়াগ সম্পর্কে পুরো পাঁচটা প্রয়াগ পুরো পরপর দেওয়া আছে, ভালো করে পড়বে। চলো পরে কোশ্চেন, ভারতবর্ষের পূর্ব বাহিনী নদী নয় কোনটা? নয়, নয়, দেখো উত্তর কি হবে? কৃষ্ণা, গোদাবরী, কাবেরী, নর্মদা। কি হবে উত্তর? কি হবে তাহলে? নর্মদা উত্তর হবে। তাহলে পূর্ব বাহিনী নদী, পশ্চিম বাহিনী নদী, এগুলো প্রত্যেকটা কিন্তু ভালো করে দেখতে হবে। এই দেখো ম্যাপটা, দেখো ম্যাপ দেখতে পাচ্ছ? একদম সুন্দর করে তোমাদের জন্য রেডি করেছি। একদম মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, পূর্ব বাহিনী নদী, সব পূর্ব বাহিনী নদী বঙ্গোপসাগরে মিশেছে। আর পশ্চিম বাহিনী নদী কোনটা? নর্মদা, তাপ্তি, মাহি, সবরমতী, লুনি, এগুলো সব আরব সাগরে মিশেছে। তাহলে পূর্ব বাহিনী নদীর নয় কোনটা দেখতে পেলাম? নর্মদা। ঠিক আছে, পরের প্রশ্ন, ভীমা কোন নদীর উপনদী? ভীমা, 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 মুসি, তারপরে তুঙ্গভদ্রা, এগুলো কোন নদীর উপনদী? ঘাটপ্রভা, মালপ্রভা, প্রত্যেকটা। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে কৃষ্ণা। ভীমা তাহলে কোন নদীর উপনদী? কৃষ্ণা নদীর উপনদী ভীমা। পরেরটা, ফারাক্কা ব্যারেজ তৈরির কাজ শুরু হয় কবে থেকে? ফারাক্কা ব্যারেজ 65, 57, 61, 75, বলে ফেলো ফারাক্কা ব্যারেজ। তাহলে ফারাক্কা ব্যারেজ তৈরির কাজ শুরু হয় কত সালে? বলো বলো বলো, কত সালে? 1961 সালে। আর 75 সাল থেকে খুলে দেওয়া হয়। চলো পরে কোশ্চেন,
নাগার্জুন সাগর বাঁধ অবস্থিত কোন নদীর ওপর? প্রত্যেকটা ভাইটাল বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? কোনটা হাইয়েস্ট, কোনটা লংগেস্ট, কোনটা হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম, কোনটা কেবলমাত্র মনুষ্য সৃষ্ট ড্যাম, এগুলো প্রত্যেকটা পড়তে হবে। ওকে, তাহলে উত্তর কি হবে? নাগার্জুন সাগর। নাগার্জুন সাগর হবে কৃষ্ণা নদীর উপর নাগার্জুন সাগর ড্যাম। ঠিক আছে, পরের উত্তর। 2011 সেন্সাস অনুযায়ী এক দশকে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন ভারতের কোন রাজ্যে? অর্থাৎ 2001 থেকে 2011 ডিকাডাল গ্রোথ রেট মানে এক দশকে ভারতবর্ষের সর্বনিম্ন, ভারতবর্ষের কোন রাজ্যে? মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম। সর্বনিম্ন বলেছে, একটু খেয়াল করবে। সর্বোচ্চ, সর্বনিম্ন, এই যে হাইয়েস্ট, লংগেস্ট, লার্জেস্ট, এগুলো কিন্তু স্ট্যাটিক জিকের একদম টিপিক্যাল কোশ্চেন, দেখে নেবে একটু। চলো, উত্তর কি হবে? উত্তর কি হবে? নাগাল্যান্ড। নাগাল্যান্ডে সর্বনিম্ন -1.7%, মানে এখানে কিন্তু জন্মাবার থেকে মারা গেছে বেশি। আর সর্বোচ্চ যদি বলা হয় সেক্ষেত্রে অ্যান্সার করবে +27.8%। এই পার্সেন্টেজটা একটু গন্ডগোল হতে পারে, মেঘালয়। তাহলে সর্বনিম্ন হচ্ছে কি উত্তর? নাগাল্যান্ড। চলো পরে কোশ্চেন। ওজোন স্তর দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? ওজোন স্তর ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। উত্তর কি হবে তাহলে? বলো, তাড়াতাড়ি বলো, উত্তর কি হবে? স্ট্র্যাটোস্ফিয়ার। কোন স্ট্র্যাটোস্ফিয়ার? লোয়ার বা নিম্ন স্ট্র্যাটোস্ফিয়ারে দেখা যায়। ঠিক আছে, পরে কোশ্চেন। শাল সেগুন কোন অরণ্যতে দেখা যায়? শাল সেগুন এটা কি টাইপের অরণ্যের এক্সাম্পল? শাল সেগুন বলো। ক্রান্তীয় চিরহরিৎ, ক্রান্তীয় পর্ণমোচী, ভূমধ্যসাগরীয়, মরুজাতীয়, কোনটা? কি উত্তর পাবো আমরা? বলো, উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও। তাহলে কি উত্তর পাচ্ছি? ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যে আমরা শাল সেগুন অর্থাৎ পর্ণমোচী শাল গাছ, সেগুন গাছ যদি কারো বাড়িতে থাকে দেখবে একদম একটা টাইমে বছরের পুরো পাতা ঝরিয়ে দেয়। পরে কোশ্চেন। প্যাম্পাস তৃণভূমি কোথায় দেখা যায়? প্যাম্পাস তাহলে কোথায় হচ্ছে, দেখা যাচ্ছে কোথায়? দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, এশিয়া, কোথায় দেখা যাচ্ছে? বলো। একটা লেন্দি একটা ম্যারাথন চলছে। ওকে, একদম ম্যারাথন সেশন চলছে, একদম লেন্দি 1 আওয়ার প্লাস ক্লাস চলছে পুরো। ভালো করে সবাই দেখবে, প্রায় মোর দেন 100+ কোশ্চেন আছে। তাহলে উত্তর কি হবে? দক্ষিণ আমেরিকা। তাহলে সাউথ আমেরিকা, প্যাম্পাস, প্যাম্পাস দেখা যায় দক্ষিণ আমেরিকা। পরে কোশ্চেন। ইউনেস্কো হেরিটেজ তকমা পেয়েছে শেষ, পশ্চিমবঙ্গের শেষ যে জায়গাটি? নেওড়া ভ্যালি, শান্তিনিকেতন, সুন্দরবন, দার্জিলিং হিমালয়। ইউনেস্কো হেরিটেজ এবছরের ইম্পর্টেন্ট টপিক। পশ্চিমবঙ্গে পেয়েছে একজন, কর্ণাটকে পেয়েছে, টোটাল ইউনেস্কো হেরিটেজ কটা সব দেখে নেবে। চলো, তাহলে উত্তর কি হবে? শান্তিনিকেতন। শান্তিনিকেতনটা কোথায় অবস্থিত বলো? শান্তিনিকেতন বীরভূমে অবস্থিত। কোন নদী বলতে পারবে? কোপাই নদী। কোপাই, মতান্তরে নাগর নদী বলেও একটা আছে, তবে কোপাই নদীটা অনেকে জানে। পরে কোশ্চেন। ভারতের সর্ববৃহৎ জাহাজ তৈরির কারখানা কোথায় অবস্থিত? সর্ববৃহৎ অর্থাৎ লার্জেস্ট, লার্জেস্ট শিপ বিল্ডিং। আমি কিন্তু স্ট্যাটিক জিকেতে 7খানা কোয়েশ্চেন এসছে লার্জেস্ট লংগেস্ট থেকে। তাহলে সর্ববৃহৎ জাহাজ তৈরির কারখানা কেরালা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ। উত্তর কি হবে? তাড়াতাড়ি উত্তর দাও। কেরালা। কেরালার কোথায়? কেরালার হচ্ছে কোচি। কোচি শিপইয়ার্ড। পরে কোশ্চেন। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, এই যে আইসিএফ, আরসিএফ, তারপরে তোমার ডিজেল লোকোমোটারি, তারপরে তোমার কোথায় ইলেকট্রিক্যাল ইঞ্জিন, এগুলো সব ভাইটাল, সব দেখে রাখবে। চেন্নাই, চেন্নাইটা কোথায়? তামিলনাড়ু। বেঙ্গালুরুটা কোথায়? কর্ণাটকা। মুম্বাইটা কোথায়? মহারাষ্ট্র। গুজরাট তো গুজরাট। বলো উত্তর কি হবে? উত্তর হবে চেন্নাই, তামিলনাড়ুতে ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরি চেন্নাই, যেটা হচ্ছে তামিলনাড়ু। একদম তামিলনাড়ুর পেরাম্বুর এক বলে একটা জায়গা আছে। ওকে, চলো পরে কোশ্চেন। ভারতের প্রথম সুতোকল গড়ে উঠেছিল কোথায়? হাওড়া, শ্রীরামপুর, জামশেদপুর, রাউরকেলা। এই যে সুতোকল, তারপরে তোমার 1832-এর তোমার পেপার, তারপরে 1855-তে পাট, এগুলো সব পর 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 একদম জেনে রাখবে, একদম খুব ভাইটাল, একদম এগুলো একদম রিপিট হওয়া বারবারের কোশ্চেন। তাহলে প্রথম সুতোকল হাওড়া। কোথায়? ঘুষুরি বলে একটা জায়গা আছে, ঘুষুরি বা ফ্রটলসগার বলে। তাহলে হাওড়ায় ঘুষুরিতে প্রথম সুতোকল। পরে কোশ্চেন। টিন উৎপাদন, একমাত্র ভারতের টিন, একমাত্র যে রাজ্যটি টিন উৎপাদন করে, এই যে টিনের সবকিছু, কোন রাজ্য? ছত্তিশগড়, উড়িষ্যা, মহারাষ্ট্র, রাজস্থান। কোন রাজ্য? উত্তর কি হবে?
ছত্তিশগড়, একমাত্র যে রাজ্য ছত্তিশগড় টিন উৎপাদন। পরে কোশ্চেন, লিগনাইট কয়লার তিনটে ভাগ আছে, একটা বিটুমিনাস, একটা অ্যানথ্রাসাইট, একটা লিগনাইট। লিগনাইট কয়লা ভারতবর্ষের যে রাজ্যে পাওয়া যায় সেটি কোন রাজ্যে? কেরালা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ। কি কি আছে? একটা হচ্ছে অ্যানথ্রাসাইট, একটা আছে লিগনাইট, একটা আছে তোমার বিটুমিনাস। তাহলে এই লিগনাইটটা কোথায় পাওয়া যায়? তামিলনাড়ুর কোথায়? নাভেলিতে পাওয়া যায়, যেটা কিনা থার্মাল পাওয়ারে, থার্মাল পাওয়ার অর্থাৎ আমরা যে এই যে কারেন্ট, এই কারেন্ট যে হয়, যে কয়লাটা ব্যবহার করা হয় লিগনাইট। পরে কোশ্চেন, খারিফ শস্য নয়, ট্রেন্ড চলছে কিন্তু ডব্লিউবিপিএসসি ট্রেন্ড একদম নয়, একদম সব পুরো ট্রেন্ডিং কোশ্চেন নয় একদম। কোনটি? ধান, পাট, তুলো, গম। তাহলে কোনটা খারিফ? খারিফ মানে যেগুলো গ্রীষ্মকালে হয়, রবি মানে যেগুলো শীতকালে শুরুতে হয়। তাহলে কোনটা খারিফ শস্য নয়? একদম সবাই ঠিক বলেছো, গম। গম খারিফ শস্য। পরেরটা, ভারতবর্ষের প্রথম কফি চাষ হয় যে রাজ্যে, প্রথম, ফার্স্ট, একদম স্ট্যাটিক জিকে টিপিক্যাল কোশ্চেন, ফার্স্ট কফি চাষ হয় তামিলনাড়ু, কর্ণাটকা, কেরালা, অন্ধ্রপ্রদেশ। বলো, বলো তাড়াতাড়ি, তাড়াতাড়ি বলো কোশ্চেন। তাহলে উত্তরটা কি পেলাম? উত্তরটা হবে কর্ণাটকা। কর্ণাটকার কোন ডিস্ট্রিক্ট? চিকমাগালুর ডিস্ট্রিক্ট, চিকমাগালু ডিস্ট্রিক্ট কর্ণাটকার, চিকমাগালু জেলা। ঠিক আছে, তাহলে প্রথম। পরে কোশ্চেন, দক্ষিণ মেরুতে অবস্থিত ভারতবর্ষের প্রথম রিসার্চ স্টেশন সেটা কোথায়? মৈত্রী, দক্ষিণ গঙ্গোত্রী, ভারতী, হিমাদ্রি। দক্ষিণ মেরুতে তিনটে, উত্তর মেরুতে একটা। প্রথম কোনটা, শেষ কোনটা, উত্তর মেরু কোনটা, সব জানতে হবে। তাহলে উত্তর কি? উত্তর দাও। উত্তর দক্ষিণ গঙ্গোত্রী। কত সাল ভারত যে বছর বিশ্বকাপ হয়? 1983। ওকে, আর শেষ কোনটা বলো? শেষ হচ্ছে ভারতী। কত সাল? 2011 সাল। তাহলে প্রথম হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী, আর হিমাদ্রি একটাই আছে 2008 সাল, যেটা কিনা দক্ষিণ মেরু। পরে কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম নদী, লার্জেস্ট রিভার অফ দ্য ওয়ার্ল্ড, নীল, আমাজন, কঙ্গো, হোয়াংহো। বৃহত্তম, তাহলে বৃহত্তম নদী কোনটা? আনসার দাও। তাহলে অপশন হবে আমাজন। আর নীল কি? নীল হচ্ছে লংগেস্ট, লংগেস্ট মানে দীর্ঘতম। আর কঙ্গো, কঙ্গো হচ্ছে ডিপেস্ট একদম। আর হোয়াংহোকে কি বলা হয়? হোয়াংহোকে দুঃখের নদী বলা হয়, সরো অফ চায়না। ওকে, ঠিক আছে, চলো পরেরটা। ভারতবর্ষের সর্ববৃহৎ উপহ্রদটির নাম? অষ্টমুদি, চিল্কা, কল্লেরু, পুলিকট। কি আছে উপহ্রদ? অ্যান্সার কি? অ্যান্সার হবে চিল্কা। কোন ডিস্ট্রিক্ট? উড়িষ্যা ডিস্ট্রিক্ট, উড়িষ্যা ডিস্ট্রিক্টের চিল্কা। তারপরে তারাপুর পারমাণবিক কেন্দ্র, অর্থাৎ তারাপুর ভারতবর্ষের প্রথম পারমাণবিক কেন্দ্র কোথায় অবস্থিত? অপশন, আনসার মহারাষ্ট্র, মহারাষ্ট্র অপশন হবে। ঠিক আছে, পরে কোশ্চেন, হাতি গুম্ফা লিপি খোদাই করেন কে? এই যে হাতি গুম্ফা, রানী গুম্ফা, এটা হিস্ট্রির খুব ভাইটাল কোশ্চেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কলিঙ্গরাজ খারবেল, সক্ষত্রপ্রাজ, রুদ্রদমন, নয়নিকার। কি আনসার হবে বলো? দেখি অ্যান্সার কতজন দিতে পারে, দেখি। চলো দেখি দেখি। সেশনটা খুব ভালো করে দেখবে, আর ভালো করে দেখবে, লাইক, কমেন্ট, সেশনটা ভালো লাগলে শেয়ার করবে। আর আমাদের চ্যানেল, যে ফেসবুকের যে, ইউটিউবের যে চ্যানেল, সেই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আমরা পরে আরো ভালো ভালো কন্টেন্ট, আমরা পুরো একদম টিপিক্যাল যে আমরা বেস্ট আমরা আনবো একদম। চলো, কি অ্যান্সার হবে? অ্যান্সার হবে কলিঙ্গরাজ খারভেল, হাতিগুম্ফা খোদাই করে। চলো, আচ্ছা, তাহলে কি দেখলাম আজকে? শেষ করছি আজকে এই পর্যন্ত। টোটাল দেখবে 100+ কোশ্চেন আছে, 100+ কোশ্চেন, এবং প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু আমরা, প্রত্যেকটা ইনফরমেশন আমরা কিন্তু দিচ্ছি। যেটা যেটা ইনফরমেশন দেওয়ার, একটা কোশ্চেনের সঙ্গে 4টে প্যারা, 4টে অপশন, 4টে অপশনের সঙ্গে আরো 4-5টা করে কিন্তু উত্তর প্রশ্ন জড়িয়ে আছে। এই সেশনটা কিন্তু সবাই ভালো করে দেখবে, তাহলে আপকামিং এক্সামে সবাইকে বেস্ট অফ লাক। একদম সবাই ভালো করে পড়ো। আরো কোয়েশ্চেন নিয়ে পরের দিন আমরা আসবো। তার আগে বলি, সেশনটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে দেবে ইউটিউব চ্যানেলটাকে। ওকে, টাটা, গুড বাই।